এক সন্ধ্যায় আমার নামে চিঠি এলো। ঠিকানা দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকা এক যুবক আমায় ভুল করে চিঠি পাঠিয়েছে। চিঠিটা খুলে পড়ে দেখলাম চিঠিটার গন্তব্য ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি হলে। বন্ধুকে নিয়ে লেখা চিঠি। আমার খুব পছন্দ হলো তার লেখার ধরন। আশ্চর্য না? লেখার ধরনও বুঝি কারো পছন্দ হয়? অদ্ভুত হলেও এটাই সত্য। সেদিন রাতে বসেই আমি তার ঠিকানায় চিঠি লিখলাম। অপরিচিত স্বরূপ। পত্রের শুরুতে সালাম নেবেন, আসসালামু আলাইকুম। জানি না চিঠিটা আদৌ আপনার কাছে পৌঁছাবে কিনা। পৌঁছালে হয়তো আপনি খুব অবাক হবেন, হয়তোবা বিরক্ত হতে পারেন। আপনার সাথে আমার পরিচয় নেই। ভুল করে চিঠিটা আমার দোরগোড়ায় এসে পৌঁছেছে। ক্ষমা করবেন, অনুমতি ব্যতীত চিঠি পড়েছি। আপনার লেখার ধরন আমার খুব পছন্দ হয়েছে। আপনি হয়তো জেনে খুব বিরক্ত হবেন, একটা মেয়ে শুধুমাত্র লেখার ধরনে মুগ্ধ হয়ে চিঠি লিখে ফেলল। আমি খুবই দুঃখিত। তবুও চিঠিটা লিখতে খুব ইচ্ছে হলো। আপনার সহজ সাবলীল কথা, লেখার ধরন আমায় মুগ্ধ করেছে। আমি খুব হুমায়ুন ভক্ত। তার লেখা প্রতিটা উপন্যাস আমার পড়া। আপনি কি পত্রিকায় লেখেন? মনে হলো আপনিও হুমায়ুন ভক্ত আমার মতো। বিরক্ত না হলে একটা চিঠি পাঠিয়েন। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী। ইতি অবনীতা। পরদিন বান্ধবীকে নিয়ে ক্লাস শেষে পোস্ট অফিসে গিয়ে চিঠি দিয়ে আসলাম। শরতের বন্ধুর জন্য পাঠানো চিঠিটা আমার কাছেই রয়ে গিয়েছে। আমি যত্ন করে তুলে রাখলাম চিঠিটা। আমি খুব করে আষাঢ়ের চিঠির জন্য অপেক্ষা করছিলাম। শরতের চিঠি আসলো গুনে গুনে 4 দিন পর। চিঠিটা হাতে পেয়ে যেন আকাশের চাঁদ পেয়ে গিয়েছে। ঝড় বৃষ্টির রাত, বিদ্যুৎ ছিল না। চিঠিটা বিকেলে হাতে পেলেও টিউশনির জন্য পড়ে ওঠা হয়নি। টিউশনি শেষ হলে ফিরতেই ঝড়ের তাণ্ডব শুরু হলো। বিদ্যুৎ থাকলেও সাধারণ সময়ে ঘন ঘন লোডশেডিং হতো। আমার রুমমেট প্রিয়ার কাছ থেকে মোমবাতি ধার নিলাম। এছাড়া উপায় ছিল না। প্রিয়ার কাছে এক্সট্রা মোমবাতি ছিল। মোমবাতিটা জ্বালিয়ে টেবিলের কোণায় রাখলাম। মোমবাতির ঝাপসা আলোয় চিঠির ভাঁজ করলাম। চিঠিতে গোটা গোটা অক্ষরে কয়েক শব্দ লেখা, প্রিয় অবনীতা। চিঠির সৌন্দর্যের জন্য প্রিয় ব্যবহার করলেও আপনি আমার প্রিয় বা অপ্রিয় কোনোটাই নন। আপনাকে আমি চিনিও না। যাই হোক, আপনি আমার বন্ধুকে চিঠিটা দিয়ে দিবেন। দয়া করে আমাকে আর চিঠি পাঠাবেন না। ভালো থাকবেন। ইতি শরৎ। আমার খুব মন খারাপ হলো চিঠিটা পড়ে। শরৎ চায় না আমি তাকে চিঠি লিখি। লিখলাম না চিঠি। শরতের দেওয়া অপ্রিয় চিঠিটা আগলে রাখলাম খুব যত্ন করে। প্রতিদিনই গেলাম রবীন্দ্রনাথ হলের সামনে। খুঁজে খুঁজে বের করলাম তার বন্ধুকে। ভদ্রলোক, ফাইনাল ইয়ারের ছাত্র। তার হাতে চিঠি দিয়ে বললাম, আপনার বন্ধু শরৎ দিয়েছে। ভুল করে আমার ঠিকানায় চলে এসেছিল। আচ্ছা দাও। আমি খুব হাসফাস করছিলাম তাকে একটা কথা বলার জন্য। আমার অস্থিরতা দেখে নিজেই বললেন, তুমি কি কিছু বলবে? আপনার কাছে কি শরতের ছবি আছে? তিনি বোধহয় চমকালেন। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। খুব লজ্জা লাগছিল। আছে। তুমি দেখতে চাও? আমি মাথা নাড়ালাম, অর্থাৎ দেখতে চাই। লাজ লজ্জা হারিয়ে বলে ফেললাম, শরৎ নামক মানুষটিকে দেখার খুব ইচ্ছে জাগছিল। ভদ্রলোক দাঁড়াতে বলে চলে গেলেন হলের ভেতরে। মিনিট 7 পর আসলেন। এসেই আমার দিকে ছবিটা এগিয়ে দিয়ে বললেন, আমার পাশের ছেলেটা শরৎ। যদিও এটা বছর 2 আগের ছবি। রেখে দাও তুমি এটা। ওনার কি প্রেমিকা আছে? আমি যতটুকু জানি নেই। আমি কেমন থমকানো দৃষ্টিতে তাকিয়ে দেখছিলাম। সাদা কালো একখানা ছবি, দাড়িহীন মুখ, পরনের শার্ট এটুকুই দেখা যাচ্ছে। 2 বন্ধু হাসছে কিছু নিয়ে। শরৎকে প্রথম দেখাতেই খুব ভালো লেগে গেল। ছবিটা নিয়ে আসলেও লোকটাকে ধন্যবাদ জানালাম না। লজ্জায় আড়ষ্ট হয়েছিলাম। আমার পাগলামির কথা জানলো আমার পুরো হল জুড়ে। সিনিয়র জুনিয়র সবাই বিভিন্ন প্রশ্ন করতে তারা। আমি এড়িয়ে যেতাম। দিন গড়ালো, মাস গড়ালো, তবুও তাকে ভুলতে পারলাম না। একদিন ঠিক করে নিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব। টিএসসি চত্বর থেকে শুরু করে সব জায়গায় তাকে খুঁজব। নিজের চোখে তাকে দেখার লোভ সামলাতে পারলাম না। প্রিয়াকে নিয়ে ছুটে গেলাম টিএসসি চত্বরে। অনেক খুঁজে তাকে পেলাম কলা ভবনের সামনে। তিনি দাঁড়িয়ে আছেন একজন মেয়ের সাথে। খানিক বাদে হাসছে দুজন কিছু নিয়ে। আশপাশ থেকে শুনেছিলাম তারা লায়লা মজনু জুটি। এত প্রেম তাদের। ভার্সিটির প্রথম থেকেই। আমার মন ভাঙল।
জলের টইটুম্বর আঁখি নিয়ে দূর থেকে দেখলাম তাকে কতক্ষণ, মনে নেই। প্রিয়া তাড়া দিচ্ছিল, আমি উঠলাম না। বিকেলের কিছুক্ষণ আগে প্রিয়া আমায় জোর করে নিয়ে আসলো। ভাঙা হৃদয়টা আর জোড়া লাগাতে পারিনি। সেই সাদা কালো ছবিটা আমার হৃদয়ে গেঁথে রইল। তার হাসি, কথা বলার ধরন, লেখার ধরন সবটা আমার খুব করে মনে থাকলো। শরতের বন্ধুর একটা কথা আমার জীবনটাকে পাল্টে দিল। হয়তো সেও জানতো না। মাস গড়ালো, বছর গড়ালো, আমি তবুও তাকে মন থেকে সরাতে পারলাম না। মনে পড়ে বছর চারেক আগের কথা। টিএসসি চত্বরে দাঁড়িয়ে স্যালোয়ার কামিজ পরিহিত এক মেয়ে কেঁদেছিল সারাটা দিন। শরৎ নামক মানুষটা কি জানতো? না, জানতো না, জানার কথাও না। মন ভাঙার গল্পটা জানতো শুধু প্রিয়া। হলের সবাই তখনও সেই মানুষটার কথা জিজ্ঞেস করত। আমি উদাসীন হয়ে হাসতাম। আমার ভাগ্যটা খারাপ, প্রথম প্রেমটাই জলে গেল। বাবা মা অনেক চেষ্টা করলেন বিয়ে দেওয়ার। বহু পাত্রের সাথে দেখা সাক্ষাৎ করলেও রিজেক্ট করেছি। মাস্টার্স করে একটা বেসরকারি ব্যাংকে চাকরি করছি, কিন্তু বছর চারেক আগের সেই ভদ্রলোককে আমি ভুলতে পারিনি। আদৌ পারব? চোখ বন্ধ করলে শরতের হাসিটা ভেসে ওঠে। সেই পুরনো ছবিটা সযত্নে আমার পার্সে রয়ে গিয়েছে। আচ্ছা, শরৎ কি বিয়ে করেছে? তাদের লায়লা মজনু জুটিটা কি পূর্ণতা পেয়েছে? পেয়েছে বোধহয়। হয়তো এতদিনে বাচ্চাও হয়েছে। কিন্তু আমি তো এখনো মুভ অনই করতে পারলাম না। মৃদু হাসলাম। রিকশার জন্য অপেক্ষা করছি। সকাল সকাল তৈরি হয়ে ব্যাংকের উদ্দেশ্যে রওনা হই। মিরপুর 10-এ ফ্ল্যাট ভাড়া করে থাকি। মা বাবা থাকেন তাদের চিরস্থায়ী ঠিকানায়, ছোট ভাইয়ের সাথে। ভালোই আছে তারা, শুধু মাঝে মাঝে বিয়ে নিয়ে কথা বলেন। ল্যান্ডফোনে কল করলে মায়ের বিয়ে নিয়ে কথা শুরু হয়। আজকাল মাকেও এড়িয়ে চলি। একা চলছি কতকাল, কত মাস, কত দিন গেল। যাকে চেয়েছিলাম তাকেই পেলাম না। অফিস শেষ করে রিকশা নিলাম, চলে এলাম টিএসসি চত্বরে। ঠোঁটের কোণে বিষাদময়ী হাসি। এই হাসিটার মানেটা কেউ জানে না, জানবেও না। আমার জীবনের সব থেকে বিষাদময় অতীতটা এখানে জড়িয়ে আছে। কিছুক্ষণ একা একা ঘুরে বাড়ি ফিরলাম। একাকী জীবনে কেমন অভ্যস্ত হয়ে পড়েছি। রাতের রান্না করে সবকিছু গুছিয়ে খেয়ে কিছুক্ষণ অফিসের কাজ করে রিডিং রুমে বসলাম। বহু বছর পর শরৎকে উদ্দেশ্য করে চিঠি লিখতে বসলাম। শরৎ, প্রিয় অপ্রিয় কোনোটাই সম্বোধন করলাম না আপনায়। আপনি আমার খুব প্রিয় হলেও আমায় আপনি চিনেন না, চেনার কথাও না। ছোট্ট একটা ঘটনা, যদিও ভুলবশত। ঘটনাটা আমার জীবনের মোড় পাল্টালেও আপনার কিছুই হয়নি, বরং আপনি বিরক্ত হয়েছেন। শরৎ, আপনি কেমন আছেন? খুব ভালো আছেন বোধ হয়, তাই না? নিজের পছন্দের জীবনসঙ্গীকে নিয়ে ভালোই আছেন হয়তো। শরৎ, আমার খুব জানতে ইচ্ছে করে, দেখতে ইচ্ছে করে আপনায়। আমি জানি বছর চারেক আগের ঘটনা আপনার মনে নেই। মনে নেই নবনীতা নামক এই মেয়েটার কথা। মনে থাকার কথা না। শরৎ, আপনি জানতেও পারলেন না টিএসসি চত্বরে দাঁড়িয়ে ভাঙা মন নিয়ে কেউ খুব করে কেঁদেছিল আপনার জন্য। আপনার খুব ছুঁয়ে দেখার ইচ্ছে হয়। আপনি হয়তো এখন অন্যের স্বামী, বাবা। আপনি সবার কাছে যাই হন না কেন, আমার কাছে আমার একতরফা বেদনা, আমার অপ্রেমিক। আপনাই কত কিছু বলার ছিল, জানানোর ছিল। আপনায় নিয়ে গোটা একটা জগৎ সাজিয়েছিলাম কল্পনায়। আপনি ছিলেন সেই জগতে আমার প্রেমিক, স্বামী, বন্ধু। যদিও বা বাস্তব সম্পূর্ণ আলাদা। বাস্তবে আমাদের যোগাযোগ নেই, চিনেন না আমায়। অথচ কতগুলো বছর ধরে আপনার মনের ভিতরে পুষে রেখেছি, একদম যতন করে। তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন। নজরুলের কথাটা দারুণভাবে মিলে গেল আমার সাথে। শরৎ, আপনায় ভুলে যাওয়ার শত চেষ্টা করেও ব্যর্থ আমি। আপনাকে ভুলতে গিয়ে হৃদয় কোঠায় আরও গভীরভাবে আঁকড়ে ধরেছি। আপনাকে মন থেকে মুছে কঠিন, অসম্ভব কঠিন। ইতি, নবনীতা। আমি হাসলাম, উদাসীন রুক্ষ হাসি। বাইরে তখন ঝুম বৃষ্টি। আনমনে বারান্দায় এসে দাঁড়ালাম। রেলিংয়ে ভয় দিয়ে চোখ বুজে রইলাম। বিড়বিড় করে আওড়ালাম, যে প্রেম ক্ষয়ে গেছে স্মৃতির পাতায় সীমাবদ্ধ আছে, তাকে মনে করে দিতে পৃথিবীতে প্রতিবার বৃষ্টি আসে। ওভাবে কতক্ষণ ছিলাম খেয়াল নেই। বৃষ্টির তোপে বারান্দায় থাকা হলো না। গোসল করলাম সেই রাতে। ইতিমধ্যে ড্রয়িং রুমে থাকা ল্যান্ডফোনটা সশব্দে বেজে উঠল। আমি চুল মুছতে মুছতে ফোন তুললাম। মা ফোন করেছে। ফোন তুলতেই বললেন, কোথায় ছিলি? গোসল করছিলাম মা। এই রাতে? আমি জবাব দিলাম না। নিঃশব্দে ফোন কানে নিয়ে দাঁড়িয়ে রইলাম।
মা অনেকক্ষণ পর বললেন, নবনীতা, তোমার বাবা ছেলে দেখছেন, এবার না করতে পারবে না মোটেও। মা, আমি প্রাপ্তবয়স্ক, প্লিজ বিয়ের বিষয়ে জোর করো না, আমি রাখছি। মায়ের সাথে মান অভিমানের পালা চলবে কদিন। আমি হাসলাম। আমি কি আদৌ বেঁচে আছি? এটাকে বাঁচা বলে? হয়তো না, আবার হয়তো হ্যাঁ। রিডিং রুমে আবারও এসে বসলাম। পার্স থেকে যত্ন করে তুলে রাখা শরতের ছবিটা বের করলাম। কদিন খুব ইচ্ছে করছিল শরতের খবর জানার। সারাটা রাত নির্ঘুমে কাটল। রকিং চেয়ারে বসেছিলাম চোখ বন্ধ করে। আগামীকাল শুক্রবার, প্রিয়ার বাসায় দাওয়াত। যাব না করেও ঠিক করলাম যাব। সারা রাত ঘুম না হওয়ায় প্রচণ্ড ক্লান্ত লাগছে। সকাল সকাল বেগুনি রঙের সালোয়ার কামিজ পরে তৈরি হলাম। প্রিয়ার ততক্ষণে 5 বার কল করা হয়ে গিয়েছে। ল্যান্ড ফোনটা শব্দ করে বেজেছে 5 বার। মৃদু হাসলাম। মেয়েটার সাথে 3টা বছর একই হলের, একই রুমের পাশাপাশি বিছানায় ঘুমিয়েছি। আর সে এখন সংসার বাচ্চা সামলাতে ব্যস্ত। রিক্সা করে উত্তরায় আসলাম। বাবুর জন্য কিছু শপিং করে নিলাম। প্রিয়া প্রেম করে বিয়ে করেছে আমাদের ব্যাচের নিবিড় নামের ছেলেটাকে। আমরা বন্ধুর মতোই, যদিও বা বিশ্ববিদ্যালয়ে থাকতে প্রিয়ার প্রেমিক হিসেবেই পরিচিত হয়েছি। আমাদের সম্পর্ক 2তে, আমরা খুব ভালো বন্ধু। বন্ধুত্বটা গাঢ় হয়েছে প্রিয়ার বিয়ের বছর 1 আগে। এর আগে তুমিতেই সীমাবদ্ধ ছিল। উত্তরা 4 নং সেক্টরে প্রিয়ার বাসা। রিক্সা থেকে নেমে ওদের বাড়িতে আসলাম। দরজা খুলল নিবিড়। কিরে, কেমন আছিস? এই তো খুব ভালো। নীরব কোথায়? প্রিয়াই বা কই? নীরব ঘুম। প্রিয়া রান্নাঘরে। আগে ভেতরে আয়। আমি মৃদু হেসে ভেতরে ঢুকলাম। হাতের ব্যাগগুলো রেখে রান্নাঘরে গেলাম। প্রিয়া তখন পাক্কা গিন্নির মতো ঘেমে জবুতবু হয়ে রান্নায় ব্যস্ত। ওকে আমার উপস্থিতি বোঝানোর প্রয়োজন হলো না। না তাকিয়ে বলল, এখানে কি করছিস? যা, নিবিড়ের সাথে গল্প কর, না হয় নীরব উঠলে খেলা কর ওর সাথে। তোকে একটু সাহায্য করি? কোনো প্রয়োজন নেই, যা তুই। প্রিয়ার জোরাজোরিতে চলে এলাম রান্নাঘর থেকে। ততক্ষণে প্রিয়ার ছেলেটা উঠে গিয়েছে। নীরবের সাথে খেললাম, দুষ্টুমি করলাম, কত কি। দুপুরের খাবার টেবিলে বসলাম 3 জন খেতে। প্রিয়া এটা ওটা তুলে দিচ্ছে আমাকে আর নিবিড়কে। ওদের দেখে মুগ্ধ হলাম। কি মধুর প্রেম! শরৎ যদি আমার হতো, তাহলে আমাদের এমন সংসার হতো। আমি নিচু হয়ে দীর্ঘশ্বাস ফেললাম। আমার আর সংসার? নবনীতা? আনমনে ভাত নাড়তে নাড়তে উত্তর দিলাম, খাচ্ছিস না কেন? হালকা হাসার চেষ্টা করে বললাম, খাচ্ছি তো। বিয়ে কবে করছিস? বিয়ে আমার দ্বারা হবে না। নিবিড় নীরবকে রুমে দিয়ে আসছিল। আমার উত্তর শুনে বেজায় রাগ দেখিয়ে বলল, এগুলো কি ধরনের কথা নবনীতা? কতকাল এমন থাকবি? তোর একটা জীবন আছে, বাদ দে। ওরা বুঝলো আমি কথা বাড়াতে চাচ্ছি না। দুপুরটা ওদের সাথে কাটিয়ে বিকেলের দিকে রওনা হলাম। বাড়ি যাওয়ার আগে নীল খেতে যাব। হুমায়ুন আহমেদের নতুন বই বের হয়েছে, কিনতে হবে। আরও কিছু বই কিনব। নীলক্ষেত থেকে বই কিনে বাড়ি ফেরার সময় কারো সাথে ধাক্কা খেলাম। বইয়ের প্যাকেটটা দূরে ছিটকে পড়ল। বিরক্ত হয়েও কিছু বললাম না। নিচু হয়ে বইগুলো তুলে নিলাম। ভদ্রলোকও আমায় সাহায্য করলেন বই তুলতে। চোখে চোখ তুলে তাকাতেই স্তব্ধ হলাম। শরতের বন্ধু, সেই বন্ধু যার চিঠিটা আমার কাছে এসেছিল। আমি থম মেরে তাকিয়েছিলাম বেশ কিছুক্ষণ। ভদ্রলোক বোধহয় আমায় চিনতে পারলেন। আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তেন না? জি। তুমি নবনীতা, রাইট? ও যে একবার চিঠি চলে গিয়েছিল ভুল করে, সে না? আমি মাথা নাড়ালাম। ভদ্রলোক পাক্কা 20 মিনিট দাঁড় করিয়ে কথা বললেন। আমিও শুনলাম। আসার সময় একটা ইনভিটেশন কার্ড ধরিয়ে দিলেন। ভদ্রলোকের বিয়ে আগামী মাসে। আমি মৃদু হেসে আমন্ত্রণ গ্রহণ করলাম। বাড়ি এসে রিডিং রুমে বসলাম। আলমারি থেকে পুরনো বাক্স খুঁজে বের করলাম। বাক্স খুলতে বেরিয়ে এলো বছর 5 আগের কয়েকটা চিঠিপত্র, যার ভেতরে একটি মাত্র চিঠি ছিল, আমার অপ্রেমিকের। ভাঁজ খুললাম চিঠি তার। আলতো হাতে ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম, ওই মানুষটাকে অনুভব করছিলাম। চিঠিটা রেখে আরও কয়েকটা চিঠি বের করলাম। এগুলো আমার হলে বসে লেখা চিঠি। যত্ন করে রাখতে চাইলেও যত্নে আর কতটাই বা রাখতে পারলাম। চিঠিটা অতি পুরনো, কিছু জায়গায় ছিঁড়ে গিয়েছে। একটা চিঠি খুললাম। প্রিয় শরৎ, আপনি আমায় চিঠি লিখতে বারণ করেছেন। মানলাম, আমি লিখব ঠিকই, শুধু সেগুলো আপনি অব্দি পৌঁছাবে না। এই যে আস্ত প্রেমিক সাহেব, আপনার ছবিতে দেখার সৌভাগ্য হয়েছে, এখন সরাসরি দেখা বাকি। আপনি খুব মায়ায় জড়ানো একজন মানুষ।
কিভাবে যে ভুলি আপনাই। জানেন, ইদানিং নিজেকে খুব ছন্নছাড়া মনে হয় আপনি ছাড়া আমি অস্তিত্বহীন। খুব মন খারাপ নয়, আপনায় দেখতে ইচ্ছে হয়, ছুটতে ইচ্ছে করে। আমাদের একটা ছোট্ট সংসার থাকা উচিত। আপনি কাজ সেরে সন্ধ্যায় যখন ফিরবেন, আমি পাক্কা বাঙালি গিন্নির মতো আপনার জন্য অপেক্ষা করব। আপনি আসলে শরবত দিব। আমাদের একটা ছোট্ট নীড় হবে, একদম বাবুই পাখির ভালোবাসা জড়ানো। এই যে শুনুন শরৎ সাহেব, আপনি কি একা একা বৃষ্টি দেখছেন? আমার মনে হয় কি জানেন, বৃষ্টি প্রেমের প্রতীক, আমার বিষাদেরও। এই ধরুন, আপনি আমার সাথে আছেন, দুজন ঝুম বৃষ্টিতে ভিজছি, প্রেম করছি, এটাই প্রেম। আর দুঃখ বা বিষাদের হলো যখন আপনি থাকবেন না, আমি উদাসীন হয়ে বৃষ্টির দিকে তাকিয়ে থাকব, আপনার সাথে কাটানো মুহূর্তগুলো কল্পনা করব, এটাই বিষাদ। পুরো আপনিটাই আমার সুখ, অসুখের কারণ। আপনি আমার প্রেমিক হবেন শরৎ সাহেব। এতে নবনীতা। বার দুয়েক চিঠিটা পড়লাম, প্রায় 5 বছর আগের পুরনো লেখা, তবুও ভীষণ আদরে। আরও চিঠি আছে, শখানেক চিঠি তো তাকে লিখতামই। হলের ওই রুমটা সাক্ষী আছে আমার পাগলামির, অথচ অপর পাশের লোকটা জানতেই পারল না আমি তাকে ঠিক কতটা ভালোবাসতাম। আরেকটা চিঠি বার করলাম, এটা টিএসসি চত্বরে যাওয়ার আগের দিনই চিঠি। প্রেমিক পুরুষ, আমি খুব খুশিতে আছি জানেন কেন? আগামীকাল যাব আপনার সরাসরি দেখতে। শুনুন, আমি যদি আপনার সামনে দাঁড়িয়ে বলি আমি নবনীতা, ওই যে ভুল করে চিঠিটা আমার কাছে চলে এসেছিল, আপনি কি মনে করতে পারবেন আমাকে? মনে নাই বা করলেন, আমি মনে করিয়ে দেব। আমি খুব আশা নিয়ে যাচ্ছি, আপনি আমায় ফেরাবেন না। আপনি ফেরালে আমার মনটা ভেঙে যাবে, অন্তত বন্ধুর জায়গাটা দিবেন। ইতি নবনীতা। আমি শব্দ করে হাসলাম। এই চিঠিটা খুব আবেগ নিয়ে লেখা, মানুষটা এসবের কিছু জানে না। মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, আমার ঘুমানোর প্রয়োজন। গতকাল ঠিকমতো ঘুমায় না। টেবিলে মাথা এলিয়ে দিলাম, কখন ঘুমিয়েছি মনে নেই। শনিবার, আবারও ব্যস্ত দিন। গতকাল রাতে বসে ঘুমিয়েছি বিধায় শরীর মোচড়াচ্ছে। তবুও তৈরি হয়ে চলে গেলাম ব্যাংকে। মাঝ রাস্তায় এসে জ্যামে পড়লাম। রিকশার হুড তোলা থাকলেও গরমে অতিষ্ঠ হয়ে হুড নামিয়ে দিলাম। আশেপাশে তাকিয়ে দেখছিলাম সবাই ব্যস্ত। হঠাৎই চশমা পরিহিত গম্ভীর মুখের নজরে বন্দী হলো। আমি চমকালাম, থমকানো চোখে তাকিয়ে রইলাম। অপর পাশের রাস্তায় রিকশায় বসা ভদ্রলোক। সেই ভদ্রলোক, অস্পষ্ট আওয়াজ বের হলো গলা থেকে, শরৎ। গুনে গুনে 4 বছর পর কাঙ্ক্ষিত মানুষটার দেখা পেলাম, তাও কিছু মুহূর্তের জন্য। আমার দম বন্ধ লাগছে, জলে টইটুম্বুর করছে চোখ জোড়া আজও। জ্যাম ছেড়েছে, আমার রিকশা চলতে শুরু করেছে। শরৎকে যতক্ষণ দেখা যাচ্ছিল তাকিয়ে দেখছিলাম। ও যতটা দূরে যাচ্ছিল, শূন্যতা আমায় আবারও ঘিরে ধরছিল। সারাটা দিন কাজে মনোযোগ দিতে পারিনি। সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরেই রিডিং রুমের কাঠের চেয়ার টেবিলে বসে লিখতে বসলাম। শরৎ, কতগুলো দিন পর আপনায় দেখলাম। আমার দম বন্ধ হয়ে আসছে, হাঁসফাঁস লাগছে। গুনে গুনে 4 বছর পর দেখলাম। এই শরৎ, আমার এত কষ্ট হচ্ছে কেন? আপনি কেন আমার স্বামী হলেন না? আপনি কি বোঝেন আমি খুব ক্লান্ত, আমার খুব ভালোবাসা প্রয়োজন। অযত্নে, অবহেলায় পড়ে থাকা আমিটারও তো একটু ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা জাগে। আপনার শক্ত আলিঙ্গনের অপেক্ষায় 4টা বসন্ত পার করেছি। দিনকে দিন আপনার অভাবে পাথর হয়ে পড়ছি। এই যে প্রেমিক সাহেব, আজ তো একটা শরৎ আমার শরীরের শিরা উপশিরায় ঘুরে বেড়াচ্ছে। আমি কাঁদছি, হাউমাউ করে কাঁদছি। চোখের পানি পড়ে লেখাগুলো নষ্ট হচ্ছে। হোক না, আজ সব কিছুতেই বারণ। এই আপনি নামক কষ্টতা থেকে কিভাবে মুক্তি পাই আমি? আমার যে খুব ইচ্ছে করছে আপনার শক্তপোক্ত বুকে মাথা গুজে ঠাঁই নেওয়ার। কিভাবে বোঝায়, আপনাকে ছাড়া আমি শূন্য। আমি আর লিখতে পারছি না, হাত চলছে না। আপনি আমার মন মস্তিষ্ক পুরোটা জুড়ে রয়েছেন। কিভাবে ভুলি আপনায়? ইতি নবনীতা। হাত কাঁপছে, লিখতে পারছি না। কলম থামিয়ে দিলাম। চিঠিখানা অযত্নে পড়ে রইল কাঠের টেবিলের ওপর। নবনীতা নামক মেয়েটা দুঃখে মূর্ছা গেল। চঞ্চল নবনীতা অনেক আগেই হারিয়েছে। এখন যে আছে, সে শুধু দায় থেকে বেঁচে আছে। আমার দম আটকে আছে। আগামীকাল অফিসে গিয়ে ছুটির জন্য আবেদন করব। ল্যান্ডফোন বাজছে। আমি এলোমেলো পায়ে এগিয়ে গিয়ে কানে তুললাম। নবনীতা, বাবা, কেমন আছো তুমি? ভালো। তুমি বাড়ি আসবে কবে? ছুটিতে আসব। ছুটিটা কবে পাচ্ছ? জানি না।
সপ্তাহ খানেকের মধ্যে বাড়ি আসবে। তোমার জন্য ছেলে দেখেছি, একবার দেখা করো অন্তত। সম্ভব নয় বাবা, রাখছি। ফোন রেখে শোয়ার ঘরে আসলাম। গায়ে জড়ানো শাড়ি খুলে সালোয়ার কামিজ পরে নিলাম। চোখ বন্ধ করে বিছানায় শুয়ে রইলাম। চোখে ঘুম নেই। একতরফা ভালোবাসি আমি। আমার একতরফা প্রেমটা কখনো পূর্ণতা পাবে না, পাওয়ার কথাও নয়। জেনে শুনেই তো নিজেকে জড়িয়েছি। যদিও বা যতদিনে জেনেছিলাম আমার পাগলামি তখন আকাশ ছোঁয়া। সপ্তাহখানেক পরের কথা। দুদিন পর শরতের সেই বন্ধুর বিয়ে। ঠিক করেছি যাব। যাওয়ার অবশ্য কারণ আছে। বেহায়া মনটা বারংবার দেখতে চাইছে শরৎকে। বন্ধুর বিয়ে যখন, আসার কথা। অফিস শেষে শপিং করতে বের হয়েছি। ক্লান্ত শরীরটা টেনে নিয়ে চলেছি নিউ মার্কেটে। বেছে বেছে বড় বউয়ের জন্য কাপড় ঘড়ি কিনেছি। পছন্দ হবে কিনা জানা নেই। আমার খুব পছন্দ হয়েছে বিদায় কিনেছি। প্রিয়া ফোন করেছিল গতকাল। ওকে বলেছি ও না করলে আমি কি সোনার মতো মেয়ে? বাড়িতে ফিরে আরেক ঝামেলা। পাশের বাড়ির জামাল ভাই আজও দাঁড়িয়েছিলেন মোড়ে। আমায় দেখে ডেকে উঠলেন। দাঁড়াবো না করে দাঁড়ালাম। আজ মোটেও ঝামেলা করার ইচ্ছে ছিল না। অভদ্র লোকটা প্রতিদিনের ন্যায় আজও এখানে এসেছে আমায় জ্বালাতে। দিনকান কেমন চলছে নবনীতা? যেমনই চলো, আপনার বলতে চাচ্ছি না। হুটহাট ডাকবেন না। একটা মেয়ে মানুষ থাকি আমি, জ্বালাবেন না। লোকে মন্দ বলবে, আমার নামে কুচ্ছা রটাবে। এক মুহূর্ত দাঁড়ালাম না। অসহ্য বিরক্তিকর লোক আমায় জ্বালিয়ে মারল। একে তো নিজের যন্ত্রণায় থাকতে পারি না, আবার এসব ঝুট ঝামেলা। দোরুমের ফ্ল্যাট আমার। ডাইনিং ড্রয়িংয়ের একসঙ্গে। একটা শোয়ার ঘর, আরেকটা রুমকে আমি বিশাল লাইব্রেরি বানিয়েছি। আমার একমাত্র শান্তির জায়গা। নিজস্ব লাইব্রেরি। লাইব্রেরিতে শখানেক বই আছে। আজ আর লিখতে বসছি না, লিখবো না। যতটা পারি নিজেকে সময় দিব। পরদিন হাফ টাইম অফিস করে বের হলাম। অসহ্য রকম বিরক্ত লাগছে। নীলক্ষেতে এসেছি বই কিনতে। ঘুরে ঘুরে বই কেনা লাগবে। লাইব্রেরিতে যতগুলো বই ছিল সবগুলো পড়া শেষ। নীলক্ষেতের বিভিন্ন দোকানে বই খুঁজছিলাম। বইয়ের দামও আকাশ ছোঁয়া। নীলক্ষেতের সরু রাস্তাগুলোতে সারি সারি বইয়ের দোকান। খুঁজে খুঁজে বই কিনতে পারলে লাভবান হওয়া সম্ভব। আমি সরু রাস্তা ধরে ভেতরের দিকে এগোচ্ছি। 1984 অ্যান্ড এনিম্যাল ফার্ম। গিওর্স অরওয়েল ডিলাক্স এডিশন। স্পেশাল এডিশনটা প্রয়োজন। যদিও বা আগের সব দোকানগুলো খোঁজা শেষ, একটাতেও পাইনি। দোকানিকে জিজ্ঞেস করতেই দোকানি অনেক খুঁজে বের করলো বইটা। বইটা দেখেই ঠোঁটের কোণে হাসি রেখা ফুটল। বইটা হাতে নিয়ে দেখছিলাম। 1984 অ্যান্ড এনিম্যাল ফার্ম, গিওর্স অরওয়েল ডিলাক্স এডিশন আছে। গম্ভীর কণ্ঠস্বরে একই বইয়ের নাম শুনে কিছুটা চমকালাম। পাশ ফিরে তাকাতেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। শরৎ ইমাদ। এ প্রথম বোধহয় তাকে এতটা কাছ থেকে দেখার সুযোগ হলো। ভদ্রলোক আগের থেকেও দ্বিগুণ সুদর্শন হয়েছেন। পরনে আয়রন করা শার্ট প্যান্ট, চোখে চশমা। বহু বছর আগে যখন দেখেছিলাম তখন সে চশমা পরত না, হয়তো এখন প্রয়োজন হয়। চোখে ঝাপসা দেখছি। বুকের কম্পন ক্রমশ বেড়ে চলেছে। শরীরও কাঁপছে। আমি খুব বিচলিত হয়ে পড়লাম। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম। দোকানে অনেক খুঁজেও বইটা না পেয়ে বলল একটাই ছিল, উনি নিয়েছেন। দোকানে ইশারায় আমায় দেখালো। আমি থতমত খেলাম। বইয়ের দাম মিটিয়ে চলে আসব। তখনই পেছন থেকে শরৎ ডেকে উঠল। শুনুন, কিছু মনে না করলে একটা কথা বলি। হ্যাঁ বলুন। বইটা আমি কোথাও খুঁজে পাইনি। আপনি কি পড়া শেষে আমায় দিতে পারবেন? আমার বিশ্বাসই হচ্ছে না। শরৎ নিজে থেকে আমার সাথে কথা বলছে, হোক না কোনো বাহানায়। আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। আসলে শরতের সাথে দেখা হওয়ার সমীকরণ মেলাচ্ছি। এত বছর পর কেন বা দেখা হলো? এর আগে কেন দেখা হয়নি? প্রশ্নগুলো মনের ভেতর ধামাচাপা দিয়ে বললাম, জি, নিতে পারেন। শরতের চোখ মুখ দেখে বোঝা গেল সে কতটা খুশি হয়েছে। আমার অস্থিরতা কমার বদলে আরো বাড়ল। তিনি প্রাণবন্ত কণ্ঠে শোধালেন, আপনার ল্যান্ডফোন নাম্বারটা দিন, আমি কল করব। একটু কষ্ট করে কোনো ক্যাফেতে আসবেন প্লিজ। শরৎ অত্যন্ত বিনয়ী হয়ে কথাগুলো বললেন। তিনি কি জানতেন সে শুধু বই কেন, পুরো আমিটা চাইলেও দিয়ে দিতে রাজি নবনীতা। তার লেখা থেকেও তার কথা বলার ধরন চমৎকার। আমি আবারও প্রেমে পড়লাম সেই একই মানুষের। পার্থক্য শুধু তখন পড়েছিলাম লেখার, এখন ব্যক্তিত্বের।
বুঝে ফেললাম বইটা খুব পছন্দ শরতের। ইচ্ছে করলে বইটা আমি এই মুহূর্তেই দিতে পারতাম, কিন্তু দিলাম না। তার সাথে বার দুয়েক বেশি দেখা করার আশায়। জি অবশ্যই, আপনি লিখুন। শরৎকে ল্যান্ডফোনের নাম্বারটা দিলাম। শরৎ বিদায় দেওয়ার সময় মৃদু হাসলেন। আমার মনটা ভালো হয়ে গেল। শরৎ আমার নাম জিজ্ঞেস করলেন না, বোধহয় ভুলে গেছেন। নাম শুনলে সে কি চিনতে পারবেন আমাকে? বুঝবেন এই সেই নবনীতা, যে প্রায় 5 বছর আগে তাকে চিঠি লিখেছিল। বাড়ি ফেরার সময় শাহবাগ থেকে 2টো লাল গোলাপ কিনে বাড়িতে ফিরলাম। গোলাপগুলো যত্ন করে গ্লাস ভর্তি পানির মধ্যে রাখলাম। রিডিং রুমে গিয়ে বসলাম কিছু লিখতে। হুট করে মাথায় আসলো শরতের বিবাহিত প্রেম জীবনের কথা। আমার এত আনন্দ উল্লাস ভাটা পড়ে গেল এসব চিন্তায়। সেই মেয়েটা, কি যেন নাম, হ্যাঁ মনে পড়েছে, রাহা। রাহার সাথে কি শরতের বিয়ে হয়েছে? ওদের কি সংসার হয়েছে? শরৎকে দেখে যতটুকু আন্দাজ করতে পারলাম সে এখনো বিবাহিত নয়। আন্দাজের ওপর আর কতটুকু নির্ভর করে? ভেবেছি পরের বার শরৎ ডাকলে বাহানায় জিজ্ঞেস করে নেব। সব বেদনা মুছে যাক, স্থিরতায় বুক ভরে যাক, অস্তিত্বের আনন্দে হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে। ক্যাসেটে চলছে ওয়ারফেজের অবাক ভালোবাসা গানটি। আমি সুর তুলে গাইছি। অন্ধকার রুমে বেশ লাগছে। শুক্রবার সকাল সকাল বৃষ্টি হলো বেশ। বের হতে হতে আমার 1টার বেশি বাজলো। কমিউনিটি সেন্টারে পৌঁছাতে লাগলো আরো 40 মিনিট। 2:10-এ কমিউনিটি সেন্টারে ঢুকলাম। চারপাশে মানুষজন গিজগিজ করছে। প্রচণ্ড চিৎকার চেঁচামেচি, কোলাহলে দম বন্ধ হওয়ার উপক্রম। ভিড় ঠেলে সামনে এগোতেই বড়বউকে নজর এলো। আমি মৃদু হেসে এগিয়ে গেলাম। অল্প কথা বলে দুজনকে শুভ কামনা জানিয়ে উপহার দিয়ে আসলাম। কমিউনিটি সেন্টারের আনাচে কানাচে শরৎকে খুঁজছি, কোথাও শরৎকে পেলাম না। হতাশ হয়ে বসলাম এক প্রান্তে। আশপাশ দেখছিলাম। হঠাৎই চোখে পড়ল শরৎকে। কয়েক সেকেন্ডের জন্য চোখের পলক পড়ল না। ইস, কতটা সুদর্শন লাগছে শরৎকে। গায়ে জড়ানো অফ হোয়াইট পাঞ্জাবি। আমি কতক্ষণ তাকিয়েছিলাম বলতে পারি না। খাওয়ার সময় শরৎ একদম আমার পাশের চেয়ারে বসলো। আশ্চর্যজনক হয়ে বসলো। আমি লুকিয়ে চুরি দেখছিলাম। এর মাঝে হুট করে শরতের সাথে আরেকজন লোক এসে বসলো একই টেবিলে। আমি মাথা নিচু করে খাচ্ছিলাম। খাওয়ার মাঝে শরৎ খেয়াল করলো বোধহয় আমায়। আরে আপনি? জি, দাওয়াত ছিল। আপনি কোন পক্ষের? রায়হান ভাইয়া আমার ভার্সিটির সিনিয়র ছিলেন। ও, আমাদের আর কথা হলো না। খাওয়া শেষ করে বড়বউকে আরেক নজর দেখে বের হয়ে পড়লাম। ফুটপাত দিয়ে হেঁটে মেইন রোডের দিকে যাচ্ছি। কমিউনিটি সেন্টারটা একটু ভেতরে বিধায় গাড়ি চলে না খুব একটা। মেইন রোডে এসে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। শরতের সামনে পড়লেই কেমন হাসপাস লাগে। অস্থির হয়ে পড়ি আমি। শরৎ আমায় ফোন করলো গুনে গুনে 3 দিন পর, এক রাতে। আমি তখন রিডিং রুমে বসে ব্যাংকের কিছু কাজ করছি। ল্যান্ডফোন বাজতেই বিরক্তিতে সসূচক আওয়াজ বের হলো মুখ থেকে। ধীর পায়ে বসার ঘরে এসে ফোন তুললাম। আমি শরৎ। সেদিন বইয়ের দোকানে দেখা হলো। ফোন তুলে এমন অদ্ভুত কথা শুনে থতমত খেলাম। শরৎ এভাবে কেন বলছে? আমার নাম জানে না? ও হ্যাঁ, সে তো আমার নামটাই জিজ্ঞেস করেনি। আমি হাসলাম। কে? চিনতে পারছি না। নীলক্ষেতে দেখা হয়েছিল। ওই যে 1984 অ্যান্ড অ্যানিম্যাল ফার্ম বইটা নেওয়ার কথা বলেছিলাম, মনে পড়েছে? হ্যাঁ মনে পড়েছে। মিস, আপনার কি বইটা পড়া হয়েছে? আমি তৎক্ষণাৎ বললাম, হ্যাঁ আপনি নিতে পারেন। আপনার নামটা? শরতের লজ্জিত কণ্ঠস্বর শুনে খুব হাসি পেল। বললাম, নবনীতা। আই এম এক্সট্রিমলি সরি মিস নবনীতা, আপনার নামটা জিজ্ঞেস করা হয়নি আগে। ইটস ওকে। নবনীতা বলুন, কোথায় দেখা করলে আপনার সুবিধা? আপনি যেখানে বলবেন। ঠিক আছে। শরৎ আমায় ক্যাফের ঠিকানা বলল। বিদেশে কাটিয়ে এসে দেশে ক্যাফে রেস্টুরেন্ট খুঁজছে ছেলেটা। এখানে তখন ক্যাফে খুব একটা জমে হয়ে ওঠেনি ঢাকা শহরে। অল্প কিছু সংখ্যক ক্যাফে ছিল। শরতের সাথে কথা শেষ করে রিডিং রুমে গেলাম। মনটা চিঠি লেখার জন্য আনচান করছে। অতশত না ভেবে বসে পড়লাম আবারও লিখতে। আমি কি সেই আগের নবনীতা হয়ে যাচ্ছি? শরৎ, আমার মনে আবারও আপনায় পাওয়ার সুপ্ত বাসনা জেগেছে। আপনার মায়ায় আমি আরও শক্তপোক্তভাবে জড়িয়ে যাচ্ছি। মানুষ প্রেমে পড়লে বোধবুদ্ধি হারিয়ে ফেলে। আমি দ্বিতীয়বার প্রেমে পড়ে নিজেকে আরও বেশি হারিয়ে ফেলেছি।
শরৎ সাহেব, কতটুকু ভালোবাসলে আপনায় পাবো বলতে পারেন? রাহা কি এখনো আপনার জীবনে আছে? আপনি কি ওকে এখনো মুগ্ধ দৃষ্টিতে দেখেন? শরৎ জানেন, সেদিন টিএসসি চত্বরে দাঁড়িয়ে থাকা মেয়েটা অসহায়ের মতো দেখছিল প্রিয় মানুষটা কিভাবে প্রেমিকার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে, কিভাবে উড়ন্ত চুলগুলো কানে গজে দিচ্ছিল। সেদিন আমারও খুব লোভ জাগছিল আপনার মুগ্ধ দৃষ্টিতে বন্দী হতে। পারিনি, হতে পারবো না বোধ হয়। আপনাকে ভুলে যেতে চায় না, বরং মনে রাখতে চাই শৈশবের স্মৃতির মতো, যা কখনো ভোলা সম্ভব নয়। আপনার সাথে এই অনাকাঙ্ক্ষিত দেখাটা খুবই আশ্চর্যজনক। আমার এখনো মনে হয় আমি স্বপ্ন দেখছি। ঘুম ভাঙলে আবার নেই, আগের ন্যায় বিষাদের আমায় ছুঁয়ে দেবে। আমি হতাশ হয়ে অন্ধকার বারান্দায় বসে চাঁদ দেখব, এমনটা আমি চাই না। আমি চাই আপনি আমার পাশে থাকুন, অন্ধকার বারান্দায় দুজন পাশাপাশি বসে গল্প করব আর চাঁদ দেখব। ব্যাপারটা দারুণ না? আমার শুভ্র পবিত্র চাঁদ, ভালোবাসি। এতে নবনীতা। অনেকক্ষণ ধরে আলমারির সামনে দাঁড়িয়ে আছি। বিছানায় পড়ে আছে কয়েক রকম শাড়ি। শাড়ি পরলে কি মনে করে সেই বিষয়ে ভাবছিলাম। শাড়ি ছেড়ে সালোয়ার কামিজে নজর দিলাম। খুঁজে খুঁজে আকাশী নীলের সংমিশ্রণে একটা সালোয়ার কামিজ পরলাম। অফিস থেকে আজ দুপুর পরপরই ছুটি নিয়েছি। কাঁধে ব্যাগটা চাপিয়ে রওনা হলাম। ক্যাফেতে পৌঁছে দেখলাম ভদ্রলোক আগে এসে বসে আছেন। বসে বসে পেপার পড়ছেন। গম্ভীর মুখে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন খবরের কাগজের দিকে। আমি কাঁধ ব্যাগটা শক্ত করে চেপে তার সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখে শরৎ উঠে দাঁড়ালো। বেশি অপেক্ষা করিয়ে ফেলেছি? না, আমি কিছুক্ষণ আগে এসেছি। দুজন বসলাম। শরৎ কফি অর্ডার দিল। আমরা অনেক গল্প করলাম। আমাদের গল্পের টপিক ছিল বই উপন্যাস। শরৎ প্রচুর বই পড়তে ভার্সিটি লাইফে, পত্রিকায় 2-3 বার লিখেওছে। আমিও তাকে বললাম আমি কতটা বই পাগল মেয়ে। এমনও দিন গিয়েছে সারাটা দিন বই পড়ে কাটিয়ে দিয়েছি। নবনীতা, আপনার পরিবারে কে কে আছে? শরতের প্রশ্ন শুনে মনে মনে খুব খুশি হলাম। খুশির রেশটা মুখে পড়তে দিলাম না। এই প্রশ্নটা আমি করতে চাইলেও শরৎ নিজে করে আমার অনেকটা সুবিধা করে দিয়েছে। এতক্ষণ যাবৎ বইয়ের বিষয়ে কথা চলছিল। শরতের প্রথম ব্যক্তিগত প্রশ্ন তুলল। আমি, মা, বাবা আর ভাই। আপনার? আমি আর মা। ছোট বোনের বিয়ে হয়েছে 6 মাস আগে। ও আচ্ছা। নবনীতা, আপনি কি করছেন? স্টুডেন্ট অর জব? আমি বেসরকারি একটা ব্যাংকে চাকরি করছি। ও মাই গড, আপনি ব্যাংকে চাকরি করছেন? আমি ধারণা করেছিলাম আপনি স্টুডেন্ট। বেশ লজ্জা পেলাম। শরৎ যে খুব মিশুক, আমি তা কয়েক মুহূর্তেই বুঝে ফেললাম। আমরা ঘন্টা দেড়েক গল্প করেছি এটা ওটা নিয়ে। বিল শরৎই দিল, আমায় দিতে দিল না। আমি জোর গলায় বলে এসেছি পরের বার আমি দিব। শরৎ সম্মতি দিয়েছে। ক্যাফে থেকে বের হলাম দুজন। নবনীতা, আপনি কোন দিকে যাবেন? মিরপুর 10-এ। আমার বাসা মিরপুর 12-তে। মিস নবনীতা, আপনি কি আমার সাথে যাবেন? জি চলুন। সন্ধেটা আমার এতটা ভালো কাটবে আমি জানতাম না। আশ্চর্যজনকভাবে হলেও আমাদের বাড়ির দূরত্ব খুব বেশি নয়। সব থেকে বড় পাওয়া হলো শরৎ এখনো বিবাহিত নয়। আমার কতটা আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। আমরা বাসে উঠলাম। পাশাপাশি সিটে বসে গল্প করলাম দুজন। শরতের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। শরৎ আমায় জানালো তার কাছে কতগুলো বই আছে, চাইলেও আমি নিতে পারি। আমি তাকে বলেছি সময় করে নিব। আরও কত গল্প। সে গত 3 বছর যাবৎ দেশে ছিল না, এটাও বলেছে। অস্ট্রেলিয়ায় ছিল। আমার সব প্রশ্নের উত্তর পেলাম, শুধু অজানায় থেকে গেল রাহার ব্যাপারটা। নামার আগে শরৎ আমায় বলল, নবনীতা, অনেক ধন্যবাদ আপনাকে। বিনিময়ে আমি শুধু হেসেছিলাম। আমি বাস থেকে নেমে সোজা ফ্ল্যাটে এসেছি। শোয়ার ঘরটা এলোমেলো হয়ে আছে। হাত মুখ ধুয়ে লেগে পড়লাম গোছাতে। গুছিয়ে রান্না শুরু করলাম। একা মানুষ যেহেতু অল্প করে নুডলস রেঁধে ফেললাম। নুডলস খেতে খেতে শরতের বলা একটা বইয়ের কথা ভাবছি। বইটা সম্ভবত আছে, পড়া হয়নি। কিছু সংখ্যক বই পড়ে আছে, এখনো পড়া হয়নি। খাওয়া শেষ করতেই ল্যান্ড ফোনটা বেজে উঠল। ফোন তুলতেই প্রিয়ার গলা পেলাম। প্রিয়ার সাথে সপ্তাহখানেকের বেশি দেখা হয় না। নবু, ঠিক আছিস? হ্যাঁ রে, বেশ আছি। তুই, নীরব, নিবিড় সবাই ভালো আছে। শোন না, নিবিড় বাড়িতে না? হ্যাঁ, কি হয়েছে? ইতস্ত করে বললাম, ওকে একটু দে। প্রিয়া নিবিড়কে ডেকে ফোন ধরিয়ে দিয়ে চলে গেল। নিবিড় বলল, কি রে, কি হয়েছে? একটা কাজ করে দিবি? কি কাজ বল?
শরৎ ইমাদ সম্পর্কে খোঁজ লাগতো, একটু খোঁজ খবর নিয়ে জানাবি? ঠিক আছে। কথা শেষ করে রিডিং রুমে গিয়ে খুঁজতে বসলাম শরতের বলা বইটা। অনেক খুঁজে বইটা পেলাম। বইটা নিয়ে পড়তে বসেছি। এত দারুণ একটা বই বলার বাইরে। পরদিন জরুরি তলবে বাড়িতে যেতে হলো। বাবা অসুস্থ হয়ে পড়েছে। বাড়ি থেকে বের হওয়ার আগে অবশ্য শরতের নাম্বার তুলে নিয়েছিলাম। ট্রেনে উঠে নিজেকে খুব অস্থির লাগলো। শরতের সাথে যদিও বা দেখা হতো না, তবুও একই শহরে থাকাটা তো অনেক। ট্রেনের জার্নিটা ৮ ঘন্টার। ঢাকা টু খুলনা। খুলনায় আমার প্রতীক নিবাস। মা বাবা ভাই সবাই সেখানেই থাকে। আমি গত ৬-৭ বছর ধরে ঢাকাতে বসবাস করছি। মা বাবা অবশ্য আগে প্রায়শই আসা যাওয়া করত, এখন হয়ে ওঠে না। ছোট ভাইটাও বড় হয়েছে, তার দিকে খেয়াল রাখতে রাখতে আমার দিন যায়। বাড়িতে পৌঁছালাম সকাল ৮টা নাগাদ। আমাদের বাড়িটা খুলনা মেইন টাউনের ওপর, একতলা বাড়ি। বাগানবিলাস বাড়িটার নাম। আমাদের বাড়ির কোনো নাম ছিল না। কলেজে থাকাকালীন বাগানবিলাস নামটা দিয়েছিলাম। বাগানবিলাস ফুলটা আমার খুব পছন্দ ছিল। বাবার কাছে আবদার করে বসলাম। বাবাও মেয়ের শখ করে দেওয়া নামটা রেখে দিল। চৌকানো প্লটে খোদাই করে লেখা বাগানবিলাস। মৃদু হেসে বাড়িতে ঢুকলাম। মা আমায় দেখে স্বভাব বশতভাবে জড়িয়ে ধরলেন না আজ। বোধহয় রেগে আছে। রেগে থাকারই কথা। নির্মম নবনীতাকে দেখে এগিয়ে এসে ভালো মন্দ জিজ্ঞেস করলো। ছেলেটা সবে অনার্সে উঠেছে, আমার ছোট। নবনীতা ফ্রেশ হয়ে বাবার রুমে যায়। ওয়াহিদ হোসেন আমার বাবা। গম্ভীর একছত্র ভদ্রলোক। শিক্ষকতা যার পেশা, যদিও এখন অবসরে। বাবার এখন শরীর কেমন আছে? ভালো। এত অসুস্থ কিভাবে হলে বলো তো? নবনীতা, এবার বিয়েটা করে নাও, এগুলো বাদ দাও। দুদিনের ছুটিতে এসেছি, ভালো করে কাটিয়ে চলে যাব। তোমার পছন্দ আছে নবনীতা? আছে হয়তো। ছেলেকে আসতে বলো। বাবা, বিষয়টা একতরফা। ছেলে কি করে? ঢাকা ভার্সিটিতে প্রফেসর সম্ভবত। কিছুদিন হলো ঢুকেছে। তোমার সাথে কথা হয়? হ্যাঁ হয়। আমাকে সে চিনে মাত্র কিছুদিন। আর তুমি? প্রায় ৫ বছর। ৫ বছর একতরফা? বাবা বোধহয় অবাক হলেন। বাবার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এখন অবশ্য আগের মতো সব কথা শেয়ার করা হয় না, কিন্তু বাবা আমায় খুব বোঝেন। এই যে বাড়ি ফিরেছি বছর ৩ পর, আমার মনে কি চলে বুঝতে পারছেন তিনি। মার সাথে এতটা সখ্যতা আমার নেই। ছোটবেলা থেকে বাপপ্রিয় মেয়ে আমি। নবনীতা, আমি ছেলে দেখেছি। একবার আসতে বলি, এরপরও বলবে? হ্যাঁ বলবো। বিয়ে করার প্রয়োজন নেই। একবার আসুক। তুমি খুশি তাহলে? হ্যাঁ। আচ্ছা, আসতে বলো। তবে আমি কিন্তু সাজতে পারবো না, শুধুমাত্র সামনে যেতে পারি। ঠিক আছে। আমি নিঃশব্দে রুম ত্যাগ করলাম। আমি জানি বাবা আমার মতের বিরুদ্ধে কিছু করবেন না। তিনি যখন চাইছেন আমি একবার সামনে যেতেই পারি, আমার সমস্যা নেই। তবে শাড়ি পরে সেজে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। সন্ধ্যায় নির্বনকে নিয়ে বের হলাম। ভাই আমার বাইক কিনেছে। সন্ধ্যা হতেই এসে বলল, আপা চল, তোকে বাইকে ঘোরাই। আমিও বিনা বাক্যে রাজি হলাম। ২ ভাই বোন ঘুরলাম বেশ কিছু জায়গা। নিউ মার্কেট থেকে ফুচকাও খেলাম। আমার সেদিনের ভাইটা কত বড় হয়েছে, বোধহয় প্রেমিকাও আছে। আমরা ২ ভাই বোন ঘুরলাম কত জায়গায়। হাদিস পার্কে গেলাম, খুলনা ভার্সিটিতে গেলাম। ঘোরাঘুরি শেষ করে নির্বনকে নিয়ে মার্কেট করলাম। নির্বনকে 2টো শার্ট, বাবার জন্য একটা পাঞ্জাবি, মার জন্য শাড়ি নিয়ে বাড়ি ফিরলাম। বাবা ভীষণ ব্যস্ত, কাল দেখতে আসবে। যদিও বা আমি জানি বিয়েটা হবে না, হওয়ার কথাও না। দেখতে চাইছি আসুক না হয়। সে রাত আমার ভালো কাটেনি। শরৎ নামক শূন্যতাটা কুড়ে কুড়ে খেয়েছে। পরদিন পাত্রপক্ষ এলো। আমি সাদামাটাভাবে গিয়েছিলাম সামনে। পাত্রপক্ষ দেখে চলে যেতে বুঝলাম পাত্রের মায়ের পছন্দ হয়নি। ঢাকাতে একা একা থাকে মেয়ে, কি না কি করে বেড়াচ্ছে কে জানে। এটাই বোধহয় কারণ। ঘরে বসে ঘোপ হাসলাম আমি। এতে অবশ্য আমারই লাভ হলো। বাবার নিজেরও পছন্দ হয়নি ছেলেদের। সন্ধ্যের সময় বাবা আমার রুমে আসলেন। নির্বনের থেকে একটু আগেই জেনেছি পাত্রের মা মানা করে দিয়েছেন। ঘটককে দিয়ে বলিয়াছেন আর কি। আসবো? হ্যাঁ আসো বাবা। কি করছো মা? তৈরি হচ্ছিলাম বাবা, রাতের ট্রেনে ঢাকা ফিরব। রবিবার থেকে অফিসে যাব। আগামীকাল সরকারি ছুটি, ওখানে গিয়ে রেস্ট করব। আর 2টো দিন থেকে যাও, আবার আসবো বাবা। তুমি কিন্তু মোটেও টেনশন করবে না, বুঝেছ? তোমাকে একজন সুযোগ্য পাত্রের কাছে তুলে না দেওয়া অব্দি যে আমার চিন্তা কমবে না মা। বাবা, তুমি একদম এসব নিয়ে ভাববে না। আমি একা বেশ আছি। কতকাল মা? একটা সময় একটা সঙ্গীর খুব প্রয়োজন হয়। বাদ দাও তো।
তুমি ওষুধ ঠিকমতো খাবে, ঠিক আছে? বাবার সাথে কথা শেষ করে মার সাথেও টুকটাক কথা বললাম। এরপর তাদের থেকে বিদায় নিলাম। নির্বন রাতে আমায় ট্রেন স্টেশন অবধি দিয়ে গেল। ট্রেনে ওঠার পর আমার ছোট্ট ভাইটা আমার চিপস চকলেট কিনে দিল। কতটা বড় হয়েছে ছেলেটা। জানালার বাইরে দাঁড়িয়ে বলল, আপা গিয়ে জানাস, আর কিছু লাগবে? না, তুই এখন যা, বেশি রাত হলে চিন্তা হবে। নির্বন বিদায় নিয়ে চলে গেল। আমি দীর্ঘশ্বাস ফেলে চোখ বুজলাম। আমার পাশে বসলো এক ভদ্রলোক। ভদ্রলোক এই সময়েও গায়ে শাল জড়িয়ে আছে। আমার অদ্ভুত লাগলো। ব্যাগ থেকে বই বের করে পড়া শুরু করলাম। ভদ্রলোক সারা রাত নাক ডাকলেন। অসহ্য লাগলেও মুখে কিছু বলতে পারলাম না। সারা রাত জেগেই কাটিয়েছি। কিছুক্ষণ বই পড়ে তো কিছুক্ষণ অন্ধকার আকাশ দেখে সকালে ঢাকা পৌঁছে ঘুম দিলাম। এক ঘুমে উঠলাম দুপুরের পর। আবার কালকে থেকে ব্যস্ত দিনগুলো শুরু। শরতের সাথে আমার দেখা সাক্ষাৎ হয় না, মাস পেরোলো। ফোনও করতে পারি না লজ্জার খাতিরে। শুক্রবার হয়, আজ ফ্রি একদম। সকাল সকাল উঠেই দেখি বাজার নেই। বাজারে যেতে হবে। বাজার থেকে দেখে শুনে 1 কেজি গরুর গোস্ত কিনলাম। টুকিটাকি শাক পাতাও কেনা হলো। আসার সময় রিক্সা নিলাম। বাড়িতে ফিরে রান্নার আয়োজনে নেমে পড়ব। ঠিক সেই সময়ে ল্যান্ডফোনটা টুটু শব্দ করে বেজে উঠল। আমি তড়িঘড়ি করে ফোন উঠালাম। হ্যালো, কে বলছেন? নবনীতা, আমি শরৎ। চিনতে পেরেছেন? তার কথার পিঠে হাসলাম। তাকে চিনব না? আজ তো শরৎটাকে 5টা বছর ধরে মনে পুষে রেখেছি যে। পেরেছি। আমার বইটা পড়া শেষ। আজ আসুন কোথাও, ফেরত দিই। ঠিক আছে। আপনার কি বই লাগবে কোনো? আপনি চাইলে দিতে পারেন। আচ্ছা, নাম বলুন। আপনার পছন্দ মতো ইংরেজি একটা বই। শরৎ খুব হাসল। আমিও হাসলাম। কিছু মনে পড়তে তাড়াহুড়োয় বললাম, আপনি বলেছিলেন না পত্রিকায় লিখতেন? হ্যাঁ, সে তো অনেক বছর হলো। লেখাগুলো কি আছে? আমার খুব পড়ার ইচ্ছে হচ্ছে। আমি খুঁজে দেখব পাই কিনা। কোথায় দেখা করবেন? রমনা পার্কে আসুন। ঠিক আছে, রাখছি। রান্না করতে হবে। আচ্ছা, বাই। কলগেটে মহা আনন্দে রান্না করতে বসলাম। আমার বয়স 25 বছর 4 মাস। বয়সটা কি খুব বেশি? হয়তোবা। যদিওবা আমি একজন আত্মনির্ভরশীল মেয়ে। আমার কখনো কারো সাহায্যের প্রয়োজন হয়নি। আমার সবকিছু আছে, শুধু একটা কমতি আছে। আজ তো শরৎ নামক কমতিটা আমায় শূন্য করে তুলেছে। আড়াইটা বাজতেই গোসল সেরে নিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখলাম। আলমারি থেকে একটা নীল কালোর সংমিশ্রণে শাড়ি বের করলাম। শাড়িটা একদম সাদামাটা, ডিজাইন নেই বিশেষ কোনো। শাড়িটা পরে একটু সাজলাম। চোখে মোটা করে কাজল দিলাম। ঠোঁটে হালকা লিপস্টিকও পরলাম। আমার সাজ কার জন্য? শরৎ ইমাদের। শরৎ কি বুঝবে আমি তার জন্য শাড়ি পরেছি? শরৎ কি আমার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকবে? বের হওয়ার আগে আয়নাতে একবার নিজেকে দেখলাম। পরিপাটি লাগছে। চুলগুলো বেনি করে একপাশে রাখা। দেখতে মোটামুটি ভালোই লাগছে। এখন যার জন্য সেজেছি তার চোখে পড়লেই হয় আর কি। হিল আমি পরতে পারি না, এই জন্য নিচু জুতোই পরলাম। যদিও বা শাড়ির সাথে নিচু জুতা বেমানান। কাঁধে ব্যাগ ঝুলিয়ে রওনা হলাম। এলাকা থেকে বের হওয়ার আগে জামাল ভাই সামনে পড়ল। বিরক্তিতে নাক মুখ কুচকালো আমার। জোরে হাঁটা শুরু করেছি। রিকশারও আসার নামগন্ধ নেই। এই লোকটার কোনো কাজ নেই। সারাদিন বাইরে টোটো করে। বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। কোথায় যাচ্ছ নবনীতা? আপনাকে কৈফত দিতে হবে নাকি? কৈফত কেন দিবে? আমি তো শুধু শুনছিলাম। এমনভাবে তো খুব একটা সাজো না। আমার দেরি হচ্ছে, পথ ছাড়ুন। তোমাকে খুব সুন্দর লাগছে নবনীতা। আমি জানতে চেয়েছি। আমি হাঁটা ধরলাম। জামাল ভাইও আমার পিছু পিছু আসছে। বিরক্তিতে মন চাইছে লোকটাকে চড়িয়ে আমার নাম ভুলিয়ে দিতে। বিরক্তিটা চেপে রিকশার জন্য দাঁড়ালাম। নবনীতা বিয়ে করবে আমায়? জামাল ভাই, সোজা সাপটা কথা বলি। আমি একজনকে খুব ভালোবাসি 5 বছর ধরে। আপনি প্লিজ দূরে থাকুন। বিরক্ত করা বন্ধ করুন। নবনীতা, একটা সুযোগ দেওয়া যায় না? একদমই না। আমার মস্তিষ্ক জুড়ে এক ভদ্রলোকের বসবাস, তাই এসব চিন্তা বাদ দিন। ভালো মেজাজটা খারাপ হয়ে গেল। রিকশাটিকে উঠে পড়লাম। জামাল ভাই একজন বিরক্তিকর মানুষ। এই বাসাতে ওঠার শুরুতেই তিনি আমায় জ্বালিয়ে মারছে। কথা নেই, বার্তা নেই। কোথা থেকে এসে বলবে, নবনীতা কেমন আছো, কই যাচ্ছ? হাজারটা কথা বলবে।
প্রথম প্রথম ধৈর্য ধরে বোঝালেও যখন দেখলাম বুঝছে না, তখন থেকে মূলত এড়িয়ে চলি। পার্কে ঢুকতে চোখে শত শত মানুষের। শুক্রবার বিধায় রমনা পার্ক জমজমাট। শুক্রবারে বেশ লোক হয়। হাঁটতে হাঁটতে লেকের দিকে আসতেই পাঞ্জাবি পরিহিত শরৎকে চোখে পড়ল। আমি মৃদু হেসে এগিয়ে গেলাম তার দিকে। শরৎ আমাকে দেখেননি। লেকের পানির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, হয়তো কিছু ভাবছে। শরতের পরনে একটা নীল রঙের শার্ট। অদ্ভুতভাবে শাড়ি আর শার্টের রং মিলে গেল। আমি মৃদু হাসলাম। আমি ঠিক শরতের পাশে গিয়ে দাঁড়ালাম। শরৎ তখনও টের পায়নি। কতক্ষণ ওভাবে দাঁড়িয়েছিলাম জানা নেই। বেশ কিছুক্ষণ পর শরৎ পাশ ফিরে তাকালো। আমাকে দেখে বোধহয় চমকেছে। কখন এসেছেন? এই হবে 15-20 মিনিট। খেয়াল নেই, দুঃখিত। আমি খেয়াল করিনি। ইটস ওকে, চলুন হাঁটতে হাঁটতে কথা বলি। শরৎ আর আমি হাঁটা ধরলাম। শরৎ আমার দিকে বেশ কিছু মুহূর্ত ধরে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। আমি আর চোখে দেখেছি। পার্কে বিভিন্ন জায়গায় ঘুরলাম। শরৎ আমায় ওর মা বোন সম্পর্কে বলল। আমিও বললাম। আমাদের সম্পর্কটা ভালোর দিকে এগোচ্ছে। আপনি বিয়ে করছেন না কেন নবনীতা? এমনিতেই। আপনি কেন করছেন না? মুভ অন করছি 2 বছর ধরে। এবার মনের মতো কাউকে পেলে বিয়ে করে নেব। আমি অবাক হওয়ার ভান করে বললাম, আপনার প্রেম ছিল? হ্যাঁ, ভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে। মেয়েটা আমার ক্লাসমেট ছিল। বছর 2 আগে বিয়ে করেছে। বিচ্ছেদের কারণ? আই এম নট হার টাইপ। আমি হতবাক হলাম। যে মেয়েটাকে আমি দেখে আসলাম শরতের সাথে, সে তো এমন হওয়ার কথা নয়। মেয়েটার শরতের সান্নিধ্যে কেমন লাজুকতা ছিল আমার এখনো স্পষ্ট মনে আছে। সেই মেয়েটা নিজে বিচ্ছেদের কারণ। প্রেম করার পরও আপনি তার টাইপ না? মানুষের রুচি ক্রমে পরিবর্তন হয়। আমি এই বিষয়ে কথা বাড়ালাম না, আড়ালে হাসলাম। মানুষের রুচি পরিবর্তন হয়? কই, আমার তো হলো না। 5 বছর ধরে এক ব্যক্তিতে মেতে আছি, এরপরও কিছু লাগে? আমি শরতের সাথে খুব হাসলাম, গল্প করলাম। আমার হাঁটতে হাঁটতে পা ব্যথা হলো। শরৎ তা নিয়ে খুব হাসল, বলল, নবনীতা, আপনি তো বুড়ো হয়ে যাচ্ছেন। আমি তার সাথে তাল মিলিয়ে হাসলাম। আমাকে নিয়ে শরৎ বেঞ্চে বসলো কিছুক্ষণ। কত কথা বললাম। 25-এর মেয়েটা হুট করে অষ্টাদশীতে পরিণত হলো। খিলখিল করে হাসলো প্রেমিক পুরুষের রম্য কথাবার্তায়। কি আজব, আমি কি জানতাম সেই শরৎ ইমা যাকে এতগুলো বছর ধরে একতরফা ভালোবাসলাম, তার পাশে বসে এভাবে গল্প করব। এগুলো আমার কল্পনার বাইরে। আমি কখনো চিন্তাও করিনি আমার ভাগ্যে এসবও আছে। শরৎ আমায় চা খাওয়ালো। দুজনে চা খেলাম। নবনীতা, ফুল নেবেন? ফুল আপনি দিবেন? হ্যাঁ, দেই। আমি মাথা নাড়ালাম। শরৎ দুটো লাল গোলাপ নিয়ে এলো, আমার হাতে ধরিয়ে দিল। আমি লাজুক হাসলাম। এই ছেলেটাকে পাওয়া আমার সব থেকে বড় শখ। তার সাথে গোটা জীবনটা পার করা আমার একমাত্র ইচ্ছে। নবনীতা, আজ শাড়ি পরলেন যে? ইচ্ছে হলো। কেন, খারাপ লাগছে? একদমই না। তাহলে? এমনিতেই জিজ্ঞেস করলাম। শরৎ আমার দিকে একটা শপিং ব্যাগ দিয়ে বলল, এটা আপনার জন্য। কি আছে এতে? খুলে দেখুন। আসার পর থেকে শরতের হাতে ব্যাগটা দেখেছি, যদিও বা আমি কিছুই জিজ্ঞেস করিনি। ব্যাগটা খুলতে দুটো বই পেলাম। বই পেয়ে আমার মনটা দ্বিগুণ উৎফুল্ল হলো। প্রিয় মানুষের দেওয়া প্রথম উপহার। আমি বইগুলো আলতো হাতে ছুঁয়ে ছুঁয়ে দেখছি। ব্যাগের আরও দুটো কাগজ পেলাম। ভাঁজ খুলতেই লেখকের জায়গায় দেখতে পেলাম শরৎ ইমাদ নামটা। আমি বিস্মিত দৃষ্টিতে তাকালাম শরতের মুখপানে। শরৎ আমার দিকে তাকিয়েছিল। আপনার লেখা? হ্যাঁ, আপনি চাইলেন তাই খুঁজে বের করে নিয়ে আসলাম। আপনাকে অনেকগুলো ধন্যবাদ। সন্ধ্যের ঠিক আগে শরৎ আমায় বললেন, এবার ফেরা যাক। হ্যাঁ, কিন্তু তার আগে ফুচকা খাই চলুন। আমি তো ফুচকা খাই না। একদিন খেলে কিচ্ছু হবে না, চলুন তো। আমি 2 প্লেট ফুচকা অর্ডার দিলাম। ফুচকা আমার খুব বেশি প্রিয় না, আবার অপ্রিয় না। শরৎও খেলো আমার সাথে ফুচকা। আজকের বিলটা আমি দিলাম। শরৎ আজও বললেন আমাকে তার সাথে যেতে। আমিও বিনা বাক্যে রাজি হলাম। শরৎ বাইক এনেছে। আমি পেছনে উঠে বসলাম। যাওয়ার পথে আমাদের বেশ কথা হলো। আমি মেন রোডে নামলাম। বাড়ির সামনে নামালে আবার কটু কথা শুনতে হবে পাড়া প্রতিবেশীর। নবনীতা, হুঁ, আপনার শাড়িতে খুব সুন্দর লাগছে। শরৎ আর দাঁড়ালো না, মুহূর্তেই বাইক টান দিয়ে চলে গেল। আমি হতভম্ব হয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছি।
ভদ্রলোক এটুকু বলে এমন ছুটল কেন? শরৎ কি তবে আমায় পছন্দ করতে শুরু করেছে? আমার জন্য শরতের মনে কি কিছু উদয় হচ্ছে? আমি এলোমেলো পায়ে ছুটে বাড়ি আসলাম। সোফায় বসে ভাবছিলাম আজকে পুরো সময়টা আমার প্রেম, আমার ভালোবাসা কি তবে এবার আমার হবে? তার মাঝেই টেলিফোনটা টুটু শব্দে বেজে উঠল। কে? নবনীতা? ঠিকমতো পৌঁছেছেন? হ্যাঁ। আপনি? আমিও। আমাদের আর কথা হলো না। শরৎ নিজেই রেখে দিল। কাপড় পাল্টে সুতির সালোয়ার কামিজ পরলাম। রান্না করা প্রয়োজন। আটা মেখে রাখলাম। রুটি বানিয়ে নিলেই চলবে, গরুর গোস্ত তো আছেই। আটা মেখে রেখে রিডিং রুমে আসলাম। শরতের লেখা একটা গল্প পড়তে শুরু করলাম। পড়া শেষ করে বুঝতে পারলাম এটা লেখা শরৎ আর রাহার কিছু মুহূর্তকে ঘিরে। মন খারাপ হলেও পাত্তা দিলাম না। অতীত নিয়ে বসে থাকলে কোনো কিছুই হবে না। আমি শরতিমাদের ভবিষ্যৎ হতে চাই। প্রথম প্রেম হয়তো হতে পারলাম না, কিন্তু শেষ প্রেম তো হতেই পারি। গোলাপ ফুল দুটোকে পানিতে রাখলাম। বইগুলো যত্ন করে তুলে রাখলাম। আমার যত্নের মানুষ, আমার খুব শখের মানুষ শরৎ ইমাদ। তার দেওয়া ছোট জিনিসটাও আমার খুব প্রিয়। রকিং চেয়ারে বসে গুনগুনিয়ে গান ধরলাম। অপেক্ষাটা বড্ড সুখ বয়ে আনে কখনো কখনো। ইদানিং দিনকাল খুব ভালো যাচ্ছে। শরতের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়েছে। একদম পাকাপোক্ত বন্ধুত্ব যাকে বলে। আপনি এসে ঠেকেছে তুমিতে। আমরা দুজন দুজনার খুব ভালো বন্ধু হয়ে উঠেছি। আমি প্রায় সে টিএসসি চত্বরে যাই। শরতিমার ক্লাস শেষ করে ক্লান্ত শরীর নিয়ে আমার সাথে আড্ডায় মেতে ওঠে। আমরা দুজন তখন হয়ে উঠি 18-21 যুবক যুবতী। আমার ভাগ্যটা এত ভালো কিভাবে হলো? আজ শুক্রবার। শরৎ দাওয়াত দিয়েছে ওদের বাসায়। আমার সংকোচ হলে শরৎ বলেছে আমার বিষয়ে তা মা সবটা জানে। আমিও মেনে নিয়েছি। সালোয়ার কামিজ পরে তৈরি হলাম। চুলগুলো আলগা বেনি করলাম। ব্যাগ কাঁধে ঝুলিয়ে বের হলাম। শীত শীত অনুভব হচ্ছে। নভেম্বরের শেষ সপ্তাহ। শীত তো অনুভব হবেই। গায়ের শালটা ভালো করে জড়িয়ে নিলাম। মেইন রোডে আসতেই চোখে পড়ল হাস্যোজ্জ্বল শরৎ ইমাদের মুখখানা। বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মৃদু হাসলাম। বের হওয়ার আগে ফোন করেছিল, কখন বের হব শুনে চলে এসেছে। তুমি? তোমাকে নিতে চলে এলাম। আমি তো রিক্সা করেই চলে যেতাম। এত কথা কেন বলো? তাড়াতাড়ি ওঠো। আমি কথা না বাড়িয়ে বাইকে উঠলাম। শরতের নিজস্ব বাড়ি, দোতলা বাড়িটার। দোতলার বিশাল ফ্ল্যাটটায় শরৎরা থাকে। বাড়ির সামনে রং বেরঙের ফুল গাছে ভরা। আমাকে দেখে আন্টি বুকে জড়িয়ে নিলেন। মা ছেলের ছোট্ট সংসার। আন্টি আমায় বসিয়ে নাস্তা দিলেন হরেক রকমের। আমি দু এক পদ খেয়ে আর খেতেই পারলাম না। আন্টির আন্তরিকতা আমায় মুগ্ধ করল। মানুষটা কত ভালো। আন্টি আমাকে শরতের সাথে গল্প করতে বলে চলে গেলেন রান্না করতে। শরৎ আমায় ওদের বাড়িটা ঘুরে দেখালো, ছাদে নিয়ে গেল। ছাদে ফুলের বোতলে সবজি চাষ করেন আন্টি। শরৎ জানালো আন্টি প্রায় সে নার্সারিতে গিয়ে ওটা ওটা কিনে আনেন। ছাদ থেকে নেমে শরৎ আমায় ওর রুমে নিয়ে গেল। ও রুমে আসতেই বুকটা কেঁপে উঠল। আমি কি আদৌ এই রুমের ভাগিদার হতে পারবো? আলমারির এক কোণাটা কি আমার জন্য সীমাবদ্ধ থাকবে? বিছানার এক পাশ আর শরতের বুকের বা পাশটা, এগুলো কি কখনোই পাবো আমি? শরতের রুমটা বেশ বড়, সাজানো গোছানো। টুকিটাকি জিনিসপত্র দিয়ে ভালো করে সাজানো। এক কোণায় বিশাল বুক সেলফ, সেখানে দেশি বিদেশি অনেক রকমের বই দিয়ে সাজানো। শরতের রুমের সাথে বিশাল বারান্দা, সেখানে হরেক রকম ফুলে দিয়ে সাজানো। তোমার ফুল পছন্দ নবনীতা? হ্যাঁ, খুব। সবচেয়ে পছন্দের ফুল কি? বেলি ফুল। বেলি ফুল কেন জানি না, তবে বেলি ফুল খুব ভালো লাগে। তোমার? আমার প্রিয় বকুল। বকুল কেন? ভার্সিটিতে থাকাকালীন আমার প্রিয় মানুষটার গোলাপ পছন্দ ছিল। লাল টকটকে গোলাপ তাকে সপ্তাহে একটা কিনে দিতেই হতো। মেয়েটা এত আদরে ছিল, তুমি না দেখলে বুঝতে পারবে না। ক্যাম্পাসে একটা বকুল ফুল গাছ ছিল। আমরা প্রায় সে বকুল গাছতলায় বসে গল্প করতাম। গাছের নিচে বকুল ফুল পড়ে থাকতো। আমি ওগুলো কুড়িয়ে নিতাম, ওকেও দিতাম। শরতের কথায় মন খারাপ হলো। বক্ষপটে বেদনার আভাস মিলল। শরতের চোখে মুখে এক ধরনের উচ্ছ্বাস দেখা যাচ্ছে। আমি স্মিথ হেসে বললাম, অনেক ভালোবাসতে নাকি এখনো বাসো? বাসতাম, অতীত সে আমার। অতীতকে আঁকড়ে ধরার মতো মানুষ আমি নই। ও, আমি আর শরৎ ড্রয়িং রুমে বসে গল্প করছি।
আন্টিও রান্না শেষে যোগ দিলেন। তিনজন মিলে প্রচুর গল্প করেছি। আন্টির সাথে আমার খুব জমল। দুপুরে খাবার পর আমি আর আন্টি দুজন আন্টির রুমে বিশ্রাম নিয়েছি। বিকালের দিকে আন্টি বললেন ঘুরে আসতে আমাদের দুজনকে। আমি আন্টিকেও জোর করে তৈরি করে নিলাম। আমি আর আন্টি গেলাম রিকশাতে, শরৎ বাইকে। আমরা অনেক মজা করলাম। অতঃপর রাতে একসাথে রেস্টুরেন্টে খেয়ে বাড়িতে ফিরলাম। আমি মোড়ে নেমেছি। আন্টিও সেখানে রিকশা থেকে নেমে বাইকে চড়ে বসেছে। দুজনকে খুশি মনে বিদায় দিয়ে বাড়ির দিকে পা বাড়ালাম। সম্মুখে জামাল ভাইকে দেখে নাক মুখ কুঁচকে গেল। ছেলেটা কে নবনীতা? বন্ধু? ভালোবাসো? হ্যাঁ। কত? 5 বছর। ও, আমার বিয়ে ঠিক করেছে আম্মা। সামনের শুক্রবার বিয়ে। শুভ কামনা আপনার নতুন জীবনের জন্য। বাড়ি এসে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এই লোকটার থেকে অবশেষে মুক্তি পেলাম। বিয়ে করে এখন সুখে শান্তিতে থাকুক, আমাকে না জ্বালাক। একে তো নিজের যন্ত্রণায় বাঁচি না, আবার উটকো ঝামেলা। বিষণ্ণ মনে ফ্রেশ হয়ে রিডিং রুমে আসলাম। চিঠিতে লিখতে মন চাইছে আজ খুব। খাতা কলম নিয়ে বসলাম। অন্ধকারে আবছা আলোয় কলম চালাতে শুরু করলাম। প্রিয় শরৎ, তুমি দিনকে দিন বড্ড জ্বালাচ্ছ জানো। তোমাকে প্রতিটা মুহূর্তেই মিস করছি। এই যে পুরো একটা দিন তোমার সাথে কাটিয়েছেও আমার লোভী মনটা ভরেনি। মনে হচ্ছে আরেকটু কেন থাকলাম না। কেন? আমি পাগল হয়ে যাব তোমার জন্য এভাবে চলতে থাকলে। এতদিন দূরে থেকে জ্বালিয়েছ, এখন কাছে এসে জ্বালিয়ে মারছ। শরৎ, তুমি জানো আমার খুব শখ সন্ধ্যারাতে তোমার হাতে হাত রেখে পুরো শহর ঘুরব। এই শরৎ আর অপেক্ষা করিও না। এবার তো আমায় নিজের করে নাও। তোমার সাথে কত শখ পূরণ করা বাকি। একটু ভালোবাসো না প্লিজ। আজ যখন তুমি রাহার কথা তুললে আমার খুব কষ্ট হলো। ঠোঁট ভেঙে কান্না এলো। নিজেকে খুব কষ্টে থামিয়েছি। তুমি কেন বোঝো না শরৎ? তুমিহীন আমি কতটা অসহায়। অপেক্ষাটা যেন আর বেশি দীর্ঘ না হয়। ইতি, নবনীতা। 2 দিন পর বাবা মা এলো, একদম হুট করে, আমায় না জানিয়ে এসেছে। দরজা খুলে এক প্রকার হতভম্ব হয়ে গেলাম। খাম্মার মতো দাঁড়িয়েছিলাম সামনে। মা এক প্রকার ঠেলে ঢুকে গেলেন। বাবা মৃদু হেসে বললেন, আম্মা, এভাবে দাঁড়িয়ে আছো কেন? চলো ভেতরে চলো। নিজেকে সামলে ভেতরে গেলাম। মা সব ঘেটে দেখছেন। বাবা সোফায় আরাম করে বসেছে। আমিও বাবার পাশে গিয়ে বসলাম। বাবা চশমাটা খুলে হেলান দিয়ে বসেছেন। হঠাৎ না জানিয়ে আসলে যে? বাড়িতে বোরিং লাগছিল। ভাবলাম তোমার কাছ থেকে ঘুরে আসি, ভালো লাগবে। জানিয়ে আসতে পারতে, সারপ্রাইজ দিলাম। কেন, তোমার পছন্দ হয়নি? হয়েছে। মা বাবা কোনো না কোনো মতলবে এসেছে, এটুকুই বুঝতে বাকি রইল না। মা নিজেই আজ রান্না চাপালেন। আমিও আর রান্নাঘরের দিকে এগোলাম না, ইচ্ছে করছে না। তৈরি হয়ে ব্যাংকে চলে এলাম। অফিস শেষে টিএসসি চত্বরে আসলাম। এটা আমার নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে। 2 বান্দা টিএসসি চত্বর ঘুরে সোজা বাড়ি আসি। কোনোদিন রিকশায় তো কোনোদিন বাইকে। শরৎ যে আমার পছন্দ করতে শুরু করেছে এটা আমি টের পেয়েছি। আচ্ছা, ও কি জানে এ সেই নবনীতা যে ওকে 5 বছর আগে চিঠি লিখেছিল? হয়তো জানে না। শরৎ এসে 2 গ্লাস লেবুর শরবত অর্ডার দিল। তুমি প্রতিদিন কষ্ট করে কেন আসো? আমি নির্লিপ্ত ভঙ্গিতে বললাম, তোমার সঙ্গ ভালো লাগে। আমারও। শরৎ শব্দ করে হাসল। ছেলেটার হাসি মারাত্মক সুন্দর। আমি ওকে জিজ্ঞেস করলাম, আন্টি কি জানতেন তোমার প্রাক্তনের কথা? হ্যাঁ। বিচ্ছেদের পরে আন্টি কিছু বলেছে? না, বরং মা আমায় ভরসা দিয়েছে, সামলেছে। না হয় আমি মুভ অন করতে পারতাম না। ওকে মনে পড়ে এখনো? না। আমি কথা বাড়ালাম না। শরৎ আজ আমায় নিয়ে নিউ মার্কেট গেল। শরতের নাকি কি সব কেনার আছে। আমাকে শার্ট পছন্দ করে দিতে বলল। আমিও খুঁজে খুঁজে কালো রঙের একটা শার্ট চুজ করে দিলাম। শার্ট ওর গায়ে ধরে বললাম, এটাতে তোমাকে দারুণ মানাবে। শার্টটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। শরৎ শার্টটা নিয়ে নিল। এরপর আমায় নিয়ে শাড়ির দোকানে ঢুকলো। অনেক ঘাটাঘাটির পর একটা মেরুন শাড়ি কিনল শরৎ। শাড়িটা দারুণ। আরও একটা শাড়ি নিল ক্রিম কালারের। শরৎ আমায় নামিয়ে দিল মোড়ে। চলে যেতে নিলে পিছু ডেকে বলল, শুক্রবার দেখা করবে? অবশ্যই, কেন নয়। আচ্ছা, আসি। শরৎ চলে যাওয়া অবধি তাকিয়ে রইলাম। মনে এখন একটা প্রশ্ন উকি দিচ্ছে, এক প্রকার অস্থির বানিয়ে ফেলছে। শাড়িটা কার জন্য নিল শরৎ? ভাবতে ভাবতে ধীরে সুস্থে বাড়িতে আসলাম।
এসে নিজের রুমে ঢুকেছি। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসতেই বাবাকে দেখলাম খবরের কাগজ পড়ছেন। আমি গিয়ে সামনের সোফাতে বসলাম। বাবা আমায় দেখে মুখটা গম্ভীর করে ফেললেন, যেন মারাত্মক কিছু ঘটেছে। আমি মোটেও আতঙ্কিত হলাম না, হওয়ার কথাও না। আমি তো আর 16-17 বছরের ছোট বাচ্চা না যে ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু হবে। কিছু হয়েছে? ছেলেটা কে ছিল? আমি একটু চমকালাম। বাবা তাহলে শরতের সাথে আসতে দেখে ফেলেছেন? ব্যাপার না, আমি মৃদু হেসে বললাম। শরৎ ইমাদ, যাকে ভালোবাসো? হ্যাঁ, দেখতে শুনতে তো ভালোই মনে হলো। বিয়েটা কবে করছো? যেদিন শরৎ চাইবে। সে কবে চাইবে? ফোঁস করে নিঃশ্বাস ফেলে বললাম, জানি না। বাড়িতে কে কে আছে? শরৎ আর ওর মা, ভাই বোন? বোন ছিল, বিয়ে হয়ে গেছে। বাবা আর কিছু বললেন না। মা বোধ হয় জানে না এসব কিছু, জানলে আরেক কাহিনী। তার আবার কথা বলার ধাঁচ আছে। কিছু পেলেই সেটা নিয়ে বাড়াবাড়ি রকমের বকাবকি করবেন। এখনো এমনটাই করে। পরদিন সন্ধ্যায় ল্যান্ডফোনটায় বেজে উঠল। আমি তখন রিডিং রুমে বসে উপন্যাস পড়ছি। আমি যাওয়ার আগে বাবা ফোন তুলেছেন। বাবাকে দেখে কেটে পড়েছি। ফোনটা নিশ্চয়ই শরৎ করেছে। রাতে খাওয়ার সময় বাবা আমায় বললেন, ছেলেটা কি প্রায় ফোন করে? কে? ও যে শরৎ নাকি নাম যেন? হ্যাঁ, করে। বাবার কথা বাড়ালেন না। রিডিং রুমের গোপন জায়গায় শরৎকে লেখা চিঠিগুলো লুকিয়ে রেখেছি। মার চোখে পড়লে কেলেঙ্কারি হয়ে যাবে। পরদিন শরৎ আমায় শাড়িটা দিও বলল, শুক্রবার পরতে আমায় নিতে আসবে। দুজন ঘুরতে যাব। আমিও খুশি খুশি রাজি হলাম। শুক্রবার আসতেই ঘটল আরেক ঘটনা। বাবা সকাল সকাল ডেকে বললেন, তোমার জন্য ছেলে দেখেছি, আজকে দেখতে আসবে। বাবা, তুমি পুরোটা জানো তো? কি হয়েছে? ছেলেটা খুব ভালো, আমার পছন্দ হয়েছে। আমি শরৎকে চাই। চাইতে থাকো। আজকে দেখতে আসছে, এটাই ফাইনাল। মা বাবা কেউই আমার কথায় পাত্তা দিলেন না। সকাল সকাল ঘরোয়া আয়োজনে লেগে পড়লেন। পাত্রপক্ষ আসবে সন্ধ্যায়। আমি জেদ ধরে পড়ে রইলাম রিডিং রুমে। মা জোর করে গোসলে পাঠালেন। ফোনটাও করতে পারছি না শরৎকে। বাবা ড্রয়িং রুম থেকে নড়ছেই না। কি যে করব? প্রিয়া আসলো বিকেল নাগাদ, সাথে আমার ভাইও। বুঝলাম না বিষয়টা। বিরক্তিতে আমার রাগ উঠছে। প্রিয়ার মা মিলে আমায় জোর করে শাড়ি পরিয়েছে, তাও কিনা শরতের দেওয়া শাড়িটা। শরতের দেওয়া শাড়ি পরে আমি অন্য কারো সামনে বসবো? রাগে আমার চোখ জ্বলছে। সন্ধ্যা হতে ড্রয়িং রুম থেকে শোরগোলের আওয়াজ পেলাম। কিছুক্ষণ বাদেই আমার সমবয়সী বা আবার ছোট একজন মেয়ে আসলো। পরনে শাড়ি, দেখতে বেশ। মেয়েটা এসে আমার পাশে বসলো। হেসে হেসে অনেক কথা বলছিল। আমি কিছুই শুনিনি। আমার মনোযোগ নেই সেসবে। আমার ধ্যান ধারণা জুড়ে শরৎ ইমাদ ঘুরছে। মেয়েটা কিছুক্ষণ পর চলে গেল। তার কিছুক্ষণ পর পরিচিত পারফিউমের তীব্র ঘ্রাণ নাকে বিঁধল। আমি তখন বিছানায় হাঁটুতে মুখ গুজে বসে আছি। চোখ তুলে তাকাতেই হতভম্ব হলাম। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইলাম শরতের দিকে। শুভ্র রঙা পাঞ্জাবিতে ভদ্রলোকে দারুণ সুদর্শন লাগছে। এভাবে বসে আছো কেন নবনীতা? তুমি এখানে? আমি নয়তো কে থাকবে? মানে, বোকা মেয়ে, আজকে তোমাকে নিজের করে নিতে এসেছি। তুমি পাত্র? হ্যাঁ। কখন, কিভাবে হলো এসব? সেসব পরে বলবো। আঙ্কেল বলল কেউ একজন আমাকে পাওয়ার জন্য জেদ ধরে বসেছিল। পাত্রপক্ষের সামনেও নিতে পারছিল না, কেউ ধরে বেঁধে। এটা কি সত্যি? মোটেও না। শরৎ নিঃশব্দে হাসল। ওর হাসি বারবারের ন্যায় আমাকে মুগ্ধ করল। কি আদরে হাসি! একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে হলো। নিজের নিষিদ্ধ ইচ্ছেকে দমিয়ে রেখে কপট রাগ দেখিয়ে তেজি কণ্ঠে বললাম, তোমাকে আমি বিয়ে করব না। কেন করবে না? কারণ তুমি মিথ্যেবাদী। আমায় কিছু জানাওনি। তুমি সত্যি বিয়ে করবে না? আমি তেজ দেখিয়ে ফটাফট বললাম, হ্যাঁ তাই। শোনো, আমার এক ছাত্রীর নাম নিভাতি, খুব পছন্দ করে আমায়। গতকাল প্রপোজ করেছে। ভাবছি ওকে বিয়ে করে নেব। ভালো হবে বলো? তুমি খুব খারাপ শরৎ। একে তো 5 বছর কষ্ট। মুখ ফুসকে বলে ফেলেছিলাম সত্য কথাটা। শরৎ ভ্রুকুচকে বলল, 5 বছর কষ্ট? কি বলছো এসব? কিছু না, তুমি যাও, বিয়ে করব না তোমাকে। শরৎ সত্যি উঠে গেল। আমি গোল গোল চোখে দেখছিলাম ওর কাজ। চশমা ঠিক করে বলল, সত্যি যাব? না থাক, বিয়ে করেই যাও। তুমি রাজি তো? হুঁ। শরৎ ঠোঁট এলিয়ে হেসে চলে গেল। রেখে গেল একজন তৃষ্ণার্ত প্রেমিকাকে।
যার ৫ বছরের অপেক্ষা শেষ হয়েছে। অপেক্ষার ফল আসলেই মিষ্টি। কেমন একটা মিরাক্কেলই হলো বোধহয় আমার সাথে। আমি তো কখনো ভাবিনি শরৎ ইমাদ আমার স্বামী হবে। আমার অপেক্ষার অবসান ঘটিয়ে মানুষটা আমার হবে। সৃষ্টিকর্তা বোধহয় তাকে আমার কপালে লিখে রেখেছিলেন। সেই সন্ধে সবাইকে সাক্ষী রেখে আমি শরৎ ইমাদের বউ হলাম। পাশাপাশি বসে কবুল বলেছিলাম। 18 নভেম্বর 2004 আমাদের বিবাহ বার্ষিকী। বিয়েতে বোধহয় সব থেকে খুশি হলেন আন্টি। আমাকে নাকি বৌমা হিসেবে খুব পছন্দ তার। আমাদের খুব সাদামাটাভাবে বিয়ে হলো। আমি কিন্তু সেদিন যাইনি শরতের বাড়িতে। আমাদের বৌভাতের দিন ঠিক হলো 25শে নভেম্বর। শরতের সাথে বিয়েটা দিয়েছেন আমার বাবা ওয়াহিদ হোসেন, যার একমাত্র কন্যাকে তুলে দিয়েছেন শরৎ ইমাদ নামক সুপুরুষের হাতে। বাবা মা মূলত আমার বিয়ে দিতে এসেছিলেন এবার। শরৎ সম্পর্কে সব খোঁজ নিয়ে শরতের সাথে যোগাযোগ করে আমায় সারপ্রাইজ দিয়েছেন। এগুলো বলেছে আমায় প্রিয়া। শরৎ নামক বদ লোকটাও বলেনি আমায়, বিয়ে করে চলে গিয়েছে। আমার সাথে ঠিকমতো দুটো কথাও বলেনি। কত বড় বদ। 25শে নভেম্বর আমাদের বৌভাত হলো। কাছের আত্মীয় স্বজনরা আসলো, এমনকি শরতের সেই বন্ধুও আসলো। আমায় দেখে হেসেছিলেন। আমি তাকে নিষেধ করেছিলাম শরৎকে না জানাতে আমি সেই নবনীতা। পরের মাসে আমি বাসা ছাড়লাম। শরৎ আমায় বাসর ঘরে উপহার দিয়েছিলেন একটা নিজস্ব লাইব্রেরি, আমার পাকাপোক্ত লাইব্রেরি। সেখানে হাজার রকম বই ছিল। বিয়ের পরের দিন ওগুলোই কাটছিল একদম স্বপ্নের মতো। ব্যাংক থেকে ছুটি নিয়ে আমি আর শরৎ হানিমুনে এসেছি কক্সবাজার। শরৎ কক্সবাজারে আসলেও আমার আশা হয়নি। শরৎ অবশ্যই এসেছিল বহু বছর আগে। কক্সবাজারের দিনগুলো কাটল ভীষণ আনন্দে। গভীর রাতে দুজন বিছিয়ে হাঁটতে বের হলাম। নবনীতা, বলো, তোমার পাহাড় পছন্দ নাকি সমুদ্র? সমুদ্র। সমুদ্র কেন? দেখো ঢেউগুলো কিভাবে আছড়ে পড়ছে। শব্দটা শুনছো? দারুণ। কক্সবাজার থেকে এসে আমরা ব্যস্ত হয়ে পড়লাম। যদিও বা নিজেদের সময় দেওয়া কখনোই কমায়নি আমরা। শরৎ আমায় খুব ভালোবাসে, খুব। আমার কল্পনার সংসারটা বাস্তবে ধরা দিল। বিছানায় শরতের বাপাশের জায়গাটা আমার জন্য বরাদ্দ। শরতের হৃদয়টাও আমার জন্যই বরাদ্দ। সেখানে অন্য কারো উপস্থিতি নেই। একদিন সন্ধ্যায় আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছি। তখন আমাদের বিয়ের 7-8 মাস। একজোড়া পুরুষালী হাত আমার কোমর চেপে মিশিয়ে নিল নিজের সাথে। আমি কেঁপে উঠলাম। নবনীতা, বলো। ভালোবাসি। আমিও ভালোবাসি। চলো কোথাও থেকে ঘুরে আসি। সাহেবের কি প্রেম পাচ্ছি নাকি? খুব। তুমি আজ তো একটা প্রেমিকা মানুষ, আমার আদরে বউ। হয়েছে, থামো। আমাদের সংসারটা বাবুই পাখির ভালোবাসার মতো। দুষ্টু মিষ্টি ঝগড়া লেগেই থাকতো। সালটা তখন 5-এর শেষের দিকে। নিজের মধ্যে ছোট্ট একটা প্রাণের অস্তিত্ব খুঁজে পেলাম। 12 জুলাই 2006-এ আমার কোল আলো করে আমাদের ছোট্ট রাজকন্যা এলো। সবাই খুশি, বিশেষ করে আমার সাহেব। সে তো পারে বাবুকে কোলে তুলে নাচে। আমার আবার বাবুকে কোলে তুলতে ভীষণ ভয়। ওইটুকু বাচ্চা যদি হাত থেকে পড়ে যায়। সবাই সে কি হাসিয়ে নিয়ে ছোট্ট নিমিতা আমাদের মাঝে এসে আমার সংসার পরিপূর্ণ করল। পরিশিষ্ট। সালটা 2026। চোখের চশমাটা খুলে টেবিলের ওপর রাখলাম। লাইব্রেরিটা অনেকদিন যাবৎ পড়ে আছে এমন অযত্নে। পরিষ্কার করা হয়ে ওঠে না। যদিও বা রাহেলা খালা ঝাড়ু দেন, তবে বইগুলো সেভাবে মোছা হয় না। ছুটির দিন পেয়ে নিজেই পরিষ্কার করলাম। আমার ছুটির দিন হলেও আমার সাহেব ছুটি পাননি। আজ ইচ্ছে করে ছুটি নিয়েছি। বইগুলো ঠিক করতে গিয়ে 25-26 বছরের পুরনো চিঠিগুলো চোখে পড়ল। নিঃশব্দে হেসে হাতে তুলে নিলাম। আঙ্গুল ছোঁয়ালাম। আমার যুবতী বয়সের আবেগ মাখা চিঠি। আজকের তারিখটা নভেম্বরের 20। আমাদের 21 বছরের সংসার। আজ আমাদের বিবাহ বার্ষিকী। সবকিছু শেষ করে রুমে আসলাম। সন্ধ্যা হয়েছে বেশ কিছুক্ষণ। আমার সাহেব আসলেন না কেন এখনো? তার তো এতক্ষণে চলে আসার কথা। ফোনটা হাতে নিব তখনই সাইড টেবিলে একটা খামের দেখা মিল। রঙিন খাম, লাল রঙের খাম। খামটা খুলতেই সবুজ রঙের চিঠি বেরিয়ে এলো। বিস্মিত চোখে তাকিয়ে রইলাম। 26 বছর আগে সেই সন্ধ্যায় আমার কাছে চিঠি এসেছিল, আর এই মাত্র আসলো, তাও কিনা একই মানুষের কাছ থেকে। চিঠি পড়তে শুরু করলাম। প্রিয় নবনীতা, নবনীতা, আজ থেকে 26 বছর আগে আমি তোমায় চিঠি লিখেছিলাম।
সে সময় চিঠিটা লিখেছিলাম অবশ্য বিরক্তি নিয়ে, তবে আজ পরিস্থিতি, সময় সবটা ভিন্ন। সেদিন তুমি প্রিয় না হলেও প্রিয় লিখেছিলাম, অথচ আজ তুমি আমার প্রিয়। উহু, একটু নয়, অনেক বেশি প্রিয়। নবনীতা, তুমি ভাবতে আমি জানতাম না কিছু, অথচ তোমার সাথে যেদিন রায়হানের দেখা হলো সেদিন আমি ওখানেই ছিলাম, ঠিক তোমার পেছনে। রায়হান আমায় সব বলেছিল। আমি সেদিন এতটাই অবাক হয়েছিলাম যে পুরো একটা রাত আমি ঘুমাতে পারিনি। অনেক খুঁজেছি তোমায়, শেষমেশ পেলাম ওই দিন নীল খেতে। আমি ইচ্ছে করে বইটা চেয়েছিলাম, যেন তুমি আরও জানতে পারি, বুঝতে পারি তুমি কেমন, আমায় এখনো ভালোবাসো কি না। আমায় অবাক করে দিয়ে তুমি বুঝিয়ে দিলে আমায় ঠিক আগের মতোই ভালোবাসো তুমি। আঙ্কেল যেদিন আমার হাত চেপে ধরে কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমার মেয়েটা তোমাকে একতরফা 5টা বছর ভালোবাসে, তুমি ওকে মেনে নাও বাবা। আমি আঙ্কেলকে ফেরাতে পারিনি। আমার পরিকল্পনা এটাই ছিল, তোমাকে বিয়ে করা। রাহা ছেড়ে যাওয়ার পরে আমি কখনো ভাবিনি আমি দ্বিতীয় কাউকে ভালোবাসতে পারবো, কিন্তু তুমি ভুল প্রমাণ করলে আমার ভাবনাকে, ভালোবাসতে বাধ্য করলে আমায়। আমার হুট করে দম বন্ধ লাগছিল। তোমাকে আরো আগে কেন পেলাম না? জীবনের কতগুলো বছর আমি নষ্ট করেছি তোমাকে ছাড়া। ইস, ভাবতেই রাগ হয়। তোমাকে পাওয়ার পর মনে হলো আমি জীবনের সব পেয়ে গেছি, আর নিমিতাকে পাওয়ার পর আমার ছোট্ট জীবনের সব আফসোস মিটে গিয়েছে। নিমিতা হওয়ার কয়েক বছর পর লাইব্রেরির ঘাটতে যেয়ে কতগুলো চিঠি পেলাম, বেশ পুরনো। চিঠিগুলো পড়লাম। চিঠিগুলো পড়ে আমার নিজেকে খুব অসহায় লাগছিল। একটা মেয়ে আমায় একতরফা ভালোবেসে গেল, আমি জানতেও পারলাম না। তোমাকে আমি আমার সর্বোচ্চ দিয়ে সুখী করতে উঠে পড়ে লেগে গেলাম। আমার ভালোবাসায় তোমার কষ্টগুলো ভুলিয়ে দিতে চাইলাম। জানি না কতটুকু পেরেছি, তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। একসময় খুব আফসোস হতো রাহাকে হারিয়ে। তোমাকে পাওয়ার মুহূর্তে সেই আফসোস খুশিতে পরিণত হলো। ও আমায় না ছাড়লে আমি নবনীতাকে কোথায় পেতাম বলো তো? এই যে কাজল চোখের মেয়ে, এখন কান্না করো না। আলমারিতে একটা প্যাকেট আছে, ওটা খুলে দেখো, একটা শাড়ি আছে। ওটা পরে বাড়ি থেকে বের হলে রিক্সা দাঁড়ানো দেখবে, চড়ে বসবে ওটাতে, কেমন? আমি অপেক্ষা করছি, তাড়াতাড়ি চলে এসো। আর হ্যাঁ, শুভ বিবাহ বার্ষিকী নবনীতা, ভালোবাসি বউ। ইতি, তোমার শরৎ। চিঠিটা পড়ে আমি সত্যিই কেঁদেছি। চশমাটা খুলে চোখের পানি মুছে নিলাম। চিঠিটা যত্ন করে রেখে দিলাম। আলমারি খুলে প্যাকেটটা বের করলাম। একটা শাড়ি। আজ আর সেই লাল টকটকে শাড়ি পরার বয়সটা নেই, তবুও শরৎ অফ হোয়াইট আর মেরুনের কম্বিনেশনে শাড়িটা কিনেছে। পরে নিলাম শাড়িটা, চুলগুলো খোপা করে নিলাম। এখন আর ছেড়ে দেওয়ার বয়সটা নেই। বয়সটা কত বছর? 46 নাকি? খেয়াল নেই, হবে হয়তো। বাড়ি থেকে বের হতে রিক্সা চোখে পড়ল। উঠে বসতেই ধানমন্ডির টপ একটা রেস্টুরেন্টের সামনে এসে থামল। ভেতরে প্রবেশ করতে নিমিতাকে চোখে পড়ল। মেয়েটা একদম বাবার মতো। আমাকে দেখে ছুটে এলো, মামুনি বলে জড়িয়ে ধরল। মামুনি, তোমাকে দারুণ লাগছে। ধন্যবাদ মা। তোমার বাবা কোথায়? এসব কেন করলে মা? বাবা করেছে সবকিছু। চলো চলো। নিমিতা আমাকে টেনে নিয়ে গেল। একটা টেবিলে শরৎ বসে আছে। আমায় দেখে দাঁড়িয়ে পড়ল, এগিয়ে আসলো। হুট করে সবার মাঝে ফুলের বুকে এগিয়ে দিয়ে হাঁটু গেড়ে বসলো। আশেপাশে তাকিয়ে দেখলাম সবাই তাকিয়ে আছে। নবনীতা, মাই লাভ, মাই লাভলি ওয়াইফ, তোমাকে কখনো সেভাবে বলে হয়ে ওঠেনি কতটা ভালোবাসি। তুমি আমার জীবনের ঠিক কি। আজ আমি সবাইকে সাক্ষী রেখে বলতে চাই, আই লাভ ইউ মাই ডিয়ার লাভলি ওয়াইফ। কি করছো? ওঠো ওঠো। মামুনি বাবার উত্তর দেওয়া আগে শরৎকে টেনে উঠালাম। ফুলের বুকেটা নিয়ে লাজুক হেসে বললাম, আই লাভ ইউ টু। আশপাশ থেকে হাততালির জোরালো শব্দ ভেসে এলো। এই বয়সে এসব খুবই লজ্জা লাগছে। শরৎকে ফিসফিস করে বললাম, তুমি কি বাচ্চা হয়েছ? নো মাই ডিয়ার ওয়াইফ, আমি তো একটু প্রেম করছি। অনেক দিন হলো প্রেম করি না। চোখ রাঙিয়ে বললাম, প্রেম করার বয়স আছে এখন? হ্যাঁ, খুব আছে। প্রেম করার আবার বয়স হয় নাকি? মামুনি, বাবা চলো কেক কাটি। শরৎ আর আমি কেক কাটলাম। নিমিতাকে খাওয়ালাম। মেয়েটা খুব তাড়াহুড়ো করছে। নিমিতার যাওয়ার খুব তাড়া। কেক কাটা শেষ হতেই চলে গেল। শরৎ আর আমি হালকা কিছু খেয়ে বের হলাম রেস্টুরেন্ট থেকে। শরৎ গাড়ি এনেছে। দুজনে উঠে বসতেই বলল, নবনীতা চলো লং ড্রাইভে যাই।
তোমার বুড়ো বয়সে ভীমরতিতে ধরেছে? একদমই না, শুধু প্রেম প্রেম পাচ্ছে। থামো তো, বাড়িতে চলো। উহু, না। শরৎ জানালা খুলে দিল, মৃদু বাতাস এসে সামনের চুলগুলো এলোমেলো করে দিল। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। শরৎ গান ধরল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সমাপ্ত।